আদিবদের দোতলা বাড়িটায় আজ রমরমা অবস্থা বিরাজমান। হাসি আমোদে মুখরিত হয়ে আছে আনাস কানাস। প্রফুল্ল চিত্তে একে অপরের সঙ্গে বাক্যালাপে মগ্ন সবাই। আদিবের চার বন্ধুই তার থেকে সম্পূর্ণ বিপরীত স্বভাবের। আদিব যেখানে গম্ভীরতা বজায় রেখে খুব মেপে মেপে কথা বলে, সেখানে তার বন্ধুরা একদম ফ্রি মাইন্ডের। যেখানেই যায় অবলীলায় সবার সঙ্গে সহজে মিশে যায়, মুহূর্তেই ভাব জমিয়ে ফেলে সবার সাথে। আদিবের পরিবারের লোকজনের সঙ্গে অবশ্য পূর্ব হতেই তাদের ভালো সম্পর্ক বিদ্যমান। ঘন ঘন আসাতে সখ্যতা আরও বেড়েছে। রান উচ্ছ্বাসের সহিত সবাইকে নিজের বিয়ের ব্যাপারটা জানিয়েছে। সকলেই এ সংবাদ শুনে নিজেদের খুশি প্রকাশ করেছে। কিভাবে কি ভালো হবে সে সম্পর্কে উপদেশ দিয়েছেন গুরুজনরা। আদিব টানটান হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তার দৃষ্টি বিচরণ করছে বন্ধুদের মুখবয়বে। তার পরিবারকে সংক্ষেপে বিয়ের ব্যাপারটা জানিয়ে বেরোনোর কথা ছিল তাদের, অথচ তার বন্ধুদের এখনকার কাণ্ড দেখো, এক একজন গল্পের আসর জমিয়েছে রীতিমতো। আদিবের গম্ভীর মুখী বাবা চাচাদেরও বশ করে এটা সেটা জিজ্ঞেস করায় ব্যস্ত তারা। কর্মজীবন সম্পর্কিত আলাপে তারা যখন মত্ত, তখনই বিরক্তিতে উঠে দাঁড়ায় আদিব। তৎক্ষণাৎ বন্ধুদের উদ্দেশ্য করে বলে ওঠে, বাহিরে যাবি তোরা, না আমি একাই চলে যাব। বন্ধু মহল সতর্ক হলো। আদিবের ভাবভঙ্গি পরখ করে এবার আসল কথাটা পারে রান। হালকা হেসে আবদার সুরে শফিক রহমানের দিকে চেয়ে, আঙ্কেল, মমি আর আদ্রিতাকে কাল নিয়ে যেতে চাইছি আমাদের সঙ্গে। আসলে নোভা দেখতে চাইছিল আর কি। শফিক রহমান খানিক নিশ্চুপ থাকেন। পরবর্তীতে ড্রয়িং রুমে উপস্থিত আদ্রিতা ও মৌমির দিকে চেয়ে স্বগতোক্তি করেন, ওরা যেতে চাইলে যাবে, যেতে চাও তোমরা? চাচ্চুর প্রশ্ন শুনে চকিতে দৃষ্টি ফেরে আদ্রিতা। তবে তার জবাব দেওয়ার আগে মৌমি কোমল স্বরে জানায়, চাচ্চু, আমার তো আগামীকাল একটা পরীক্ষা আছে, যেতে পারবো না বোধ হয়। মৌমির বক্তব্য শুনে শফিক রহমান আদ্রিতার দিকে দৃষ্টি ফেললেন। আদ্রিতা তটস্থ ভঙ্গিমায় মাথা নিচু করে বিড়বিড় করে বলে, আমার ক্লাস নেই কাল। মেয়েদের উত্তর শুনে শফিক রহমান মৃদু শ্বাস ছাড়লেন। অতঃপর স্বল্প হাসিতে অনুমতি দিলেন, মৌমিতা তো যেতে পারবে না, আদ্রিতা যাক, তবে কাল আদিবের সঙ্গে পাঠিয়ে দিব তাহলে। রান তৎক্ষণাৎ ওপর নিজ মাথা দুলিয়ে আমোদিত স্বরে বলে, জি আঙ্কেল, ওর সঙ্গে পাঠিয়ে দিবেন। এ কথা শুনে আদ্রিতা কুণ্ঠায় হাঁসফাঁস করল। কি মুসিবত, বদমেজাজি লোকটার কাছাকাছি ঘেঁষতে চাইছে না, অথচ সে বারবার তার সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে তাকে। এখন কি উপায়? কাল না জানি কেমন হাবভাব করে সে। বদলোক একটা, মনে মনে মুখ বাঁকালেও ওপর থেকে নির্বিকার রয় আদ্রিতা। চোরা দৃষ্টিতে লোকটার ভাবভঙ্গি পরখ করে ঠোঁট কোঁচকায়। আদ্রিতাকে নেবার সম্মতিটা পাওয়ার পর আর এক সেকেন্ডও উঠতে দেরি করেনি আদিবের বন্ধুরা। সকলের থেকে বিদায় নিয়ে তখনই তস্ত্র প্রস্থান করল তারা। আদিব তার বন্ধুদের নিয়ে উঠে যেতে আদ্রিতা এসে বসল সোফায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে তার। মৌমি, বর্ষা গুরুত্বপূর্ণ আলোচনায় সামিল হতে এসেছিল। সব শুনে তারাও নিজ নিজ ঘরে চলে গেল তৎক্ষণাৎ। তনিমা, মরিয়মও নিজেদের ঘরে রেস্ট নিতে গেছেন। শুধু রয়ে গেলেন আফসানা। আদ্রিতা বড়দের আড্ডাস্থলের মাঝে সোফার এক কোণে বই হাতে চুপচাপ বসে রইল। পড়ায় মনোযোগী হবার তীব্র প্রচেষ্টা, কিন্তু হঠাৎ তার মেজ শাশুর করা একটা প্রশ্নে মনোযোগে বিঘ্ন ঘটল। সচকিত হয়ে তাকালো। আশিকুর রহমান তার বড় ভাইকে প্রশ্ন ছুড়লেন, ভাইজান, আদিবের বিয়ে নিয়ে কিছু ভাবছেন? ছেলে তো এখন নিজের লক্ষ্যে পৌঁছেছে, এবার না হয় মেয়ে দেখা শুরু করি, কি বলেন? শফিক রহমান খানিক মৌন থাকলেন, তারপর সহজ গলায় বলেন, এখনই নয়, আরও কিছুটা দিন যাক, সবেমাত্র চাকরিতে জয়েন দিয়েছে, এখনই এসব আলোচনা করা ঠিক হবে না, সময় দেই ওকে। ভাইয়ের মতামত শুনে সম্মতিতে মাথা নাড়ান দুই ভাই। আদ্রিতা হঠাৎ বিচলিত হলেও খানিক স্বস্তি পায় বড় চাচ্চুর জবাবে। তবে আচমকা তার বাবার ডাকে হকচকিয়ে তাকায় সে। আদ্রিতা, জি আব্বু।
সাদিক রহমান মিষ্টি করে হাসেন। মেয়ের উদ্দেশ্যে তখন আবদার সুরে নাদুরের সহিত, তোমার স্পেশাল চা আমাদের জন্য এখন করে নিয়ে আসো তো মা। আদ্রিতা ঠোঁট এলিয়ে হেসে তড়িৎ জবাব দেয়, জি আব্বু, যাচ্ছি। আদ্রিতার বানানো মশলাদার চা বাড়ির সকলেই পছন্দ করে বলা যায়। চা বানানোর প্রসঙ্গ এলেই হম্বিতম্বি করে আদ্রিতাকে ডাকা হয়। আদ্রিতা আনন্দ উচ্ছ্বাসে সবসময় চা করে দেয় তাদের। এতদিনে সবার প্রশংসা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে তার। তবে বিশেষ জনের প্রশংসা বাণী শুনতে এখন মন মরিয়া। সে কবেই সে অমূল্য বাণী উচ্চারণ করবে, শোনাবে কি কখনো কে জানে। স্নিগ্ধ সকাল, সূর্যকিরণ পাতার ফাঁকফোকর গলে উঁকি ঝুঁকি দিচ্ছে। নাতিশীতোষ্ণ আবহাওয়া, হালকা শীতে রোদের আমেজ তনুমন চনমনে করে তুলছে। কোমর অবধি ঘন কালো চুল ছেড়ে রাখা, তস্ত্র হাতে চিরুনি দ্বারা চুল বাঁধায় রত আদ্রিতা। দক্ষ হাতে ক্ষণিকে চুলগুলো খোপা বেঁধে নীল রঙা হিজাবটা হাতে নিল। গায়ে নীল সাদা মিশ্রণের সালোয়ার কামিজ জড়ানো, তার সঙ্গে ম্যাচিং করে নীল রঙা হিজাব। তৎক্ষণাৎ মাথায় মুড়িয়ে নেয়। পরক্ষণে মুখে হালকা পাউডার, ঠোঁটে লিপ বাম লাগিয়ে তড়িৎ নিজের হাত ব্যাগটা খোঁজায় মগ্ন হলো। ঘুম থেকে জাগতে আজ বেশি দেরি করে ফেলেছে সে, অথচ অন্যদিকে আদিব কখন থেকে রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। আজ না এ লোক তাকে তীব্র অপমান করে ছাড়ে। আদ্রিতার মনেই ছিল না যাবার কথা, আর কেউ ডেকেও দিল না তাকে। কি আশ্চর্য! এখন দেরি করার অপরাধে বকা তো তাকেই খেতে হবে। আদ্রিতা তাড়াহুড়ো ভঙ্গিমায় ব্যাগটা হাতে নিয়ে বুক ফুলিয়ে দম ছাড়ে। নিজ প্রতিবিম্ব আরেকবার আয়নায় দেখে নেয়। অতঃপর আর কোনো দিকে নজর না দিয়ে এক বুক সংশয় দ্বিধা নিয়ে সে সোজা নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ায়। গুরুগম্ভীর মুখে মায়ের উপদেশ শ্রবণ করছে আদিব। তার হাতে একটি কাঁচের প্লেট। সেই প্লেটে থাকা রুটি গোস্ত নির্বিকার চিত্তে গলদকরণ করে মায়ের কথায় হুহা করছে সে। আফসানা এক পর্যায়ে ভুরু বাঁকান ছেলের নির্লিপ্ত ভঙ্গি বড্ড অপছন্দ তার। অথচ ছেলেটা সব সময় এমন করে। তিনি বেজার মুখে স্বগতোক্তি করেন, কি হুহা করছিস হ্যাঁ? ভালোভাবে উত্তর দেয়া যায় না? আদ্রিতাকে কড়া কথা শোনাবি না বলে দিলাম। ও কাঁদলে কিন্তু তোর খবর আছে, ঠিকভাবে বাসায় পৌঁছে দিবি। আদিব এবার মুখ তুলে অসহায় নেত্রে নিচু কণ্ঠে জবাব দেয়, এক কথা বারবার বলো, শুনতে পাচ্ছি তো আমি। তোমার কথা অনুযায়ী সব হবে। এবার মহারানীকে আসতে বলো, লেট হচ্ছে আমার। আদিবের মুখাবয়ব দেখে খানিক হাসলেন আফসানা। আদ্রিতাকে ডাকার জন্য উঠে পা বাড়াতেই তাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা গেল। আফসানা হালকা হেসে আদুরে স্বরে ডাকলেন, আয় আদ্রিতা, খাইয়ে দেই। আদ্রিতা নীরব পদচারণে মাথা নুয়ে আফসানার কাছে এসে দাঁড়ালো। পরক্ষণে সোফার এক কোণে গুটিসুটি হয়ে বসল। অতঃপর আদিবের দিকে নজর পড়লে থমকে যায় তার পৃথিবী। দুরু দুরু কম্পন অনুভব হয় বুকের ভেতরটায়। আদিবকে দেখামাত্র সমস্ত লজ্জারা ঘিরে ধরে তাকে। শুকনো গলা ভেজাতে ঢোক গিলতে হয় বহুবার। এমন কেন হয়? আগে তো এমন অনুভব হতো না। এখন আদিবকে সে ভালোবাসে বলে তাই? ভালোবাসার মানুষটাকে দেখামাত্র এমন দমবন্ধকর অনুভূতিতে পিষ্ট হতে হয় বুঝি। আদ্রিতা মাথা নিচু করে, আর একবারও চেয়ে দেখে না জলদ গম্ভীর লোকটাকে। মৌমি বড্ড বদ, তার সঙ্গ দিল না। সে থাকলে তো এত অস্বস্তি হতো না তার। রাগী জেদি লোকটার সঙ্গেই আজ যে সারাটা দিন কাটাতে হবে, না জানি কপালে কি আছে। আদিবের খাওয়া শেষ হওয়া মাত্র সে মায়ের কাছে প্লেট বুঝিয়ে বেসিন থেকে হাত ধুয়ে এসে তড়িৎ বাহিরে বেরিয়ে গেল। যাবার আগে আদ্রিতাকে নিয়ে দ্রুত গাড়ির নিকট আসার সংকেত মাকে বুঝিয়ে দিয়ে গেল। ছেলের ইশারা বুঝে আফসানা তস্ত্র হাতে আদ্রিকে খাইয়ে দিতে লাগলেন। এর মধ্যে রান্নাঘর থেকে তনিমা ছুটে এলেন কফির মগ নিয়ে। আদিবকে দেখতে না পেয়ে সংশয় প্রশ্ন ছিলেন, আদিব চলে গেছে ভাবি? আদ্রিতার মুখে রুটির টুকরো পুড়ে দিয়ে আফসানা জবাব রাখলেন, চলে গেছে। কফিটা আদ্রিতাকে দাও। আদ্রিতা তৎক্ষণাৎ মুখ কুঁচকে বলল, তিতা কফি আমি খাবো না, একটু চিনি নেই। আফসানা মৃদু হাসেন ভুরু উঁচিয়ে, সুধান তুই কিভাবে জানলি আদিব চিনি ছাড়া কফি খায়? টেস্ট করেছিলি? বড় মায়ের প্রশ্নে থতমত খায় আদ্রিতা। ধরা পড়ে যাওয়ায় দৃষ্টি এদিক সেদিক করে। কৌতূহলবশত সত্যি সে একদিন আদিবের কফি টেস্ট করেছিল। ঠিক তখনই মুখটা তার একদম তিতকুটে হয়ে যায়। এ স্বাদ সে ভুলবে কিভাবে?
এমন কফি কিভাবে খায় মানুষটা, এসব খায় বলেই তো তার মুখ দিয়ে সবসময় তিতা তিতা কথা বের হয়। নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে মিনমিনে স্বরে জবাব দিল আদ্রিতা। না মানে ওই দিন চোখে দেখেছিলাম। আফসান আলতো হাসেন, তবে কিছু বলেন না। আদ্রিতাকে খাওয়ানো শেষ করে হাত ধুয়ে যান। আদ্রিতা তখন জহুরি নজরে বাসার আনাচে কানাচে চোখ বোলায়। তার কাজিনরা কেউ বাসায় নেই। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া মাহিম কলেজে, মৌ বর্ষা ভার্সিটি চলে গেছে, আর তার বাবা চাচারা অফিসে যাওয়ার পথে আরবকে স্কুলে নামিয়ে দিয়ে গেছে। শুধু সেই বেকার বসে আছে। আদ্রিতা হতাশার শ্বাস নিলে মায়ের আগমন লক্ষ্য হলো। তিনি কফির মগ নিয়ে পুনরায় এসেছেন। এবার সোজা তার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, নে ধর, চিনি মিক্সড করেছি, জলদি খা, আদিপ অপেক্ষা করছে তো। মাকে এক পলক দেখে আদ্রিতা কফির মগ নিল। তখনই বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ এলো। আদিপ নিশ্চয়ই খেপেছে। আদ্রিতা কফিতে কয়েক চুমুক দিয়ে চটজলদি মায়ের হাতে কফির মগ ধরিয়ে উঠে দাঁড়ালো। ততক্ষণে আফসানা উপস্থিত। দুজনে আদিপ নামক কঠোর পুরুষের অভিসন্ধি বুঝে ব্যস্ত পায়ে বাড়ির বাইরে গেল। তাদের পিছু তনিমাও ছুটে এলেন। আদ্রিতা তখন গাড়ির কাছাকাছি চলে গেছে প্রায়। তনিমা পেছন থেকে মেয়েকে সাবধান করে বললেন, আস্তে যা, পড়ে যাবি। আদিবের কাছাকাছি থাকিস, ছোটাছুটি করিস না। মায়ের কথায় থমকে দাঁড়িয়ে গেল আদ্রিতা। পিছু ফিরে মাকে এক পল দেখে উত্তর দিল, আমি ছোট বাচ্চা না আম্মু, ছোটাছুটি কেন করব? টেনশন নিও না, আসি। আদিব ড্রাইভিং সিট থেকে এক পলক চেয়ে চোখ দেখে তাদের কাণ্ড কারখানা। তার মা চাচি মেয়েকে সুপরামর্শ দিয়ে ভরিয়ে দিচ্ছেন একেবারে, যেন আদিব তাদের মেয়েকে পথে বেছে দিয়ে আসবে। আড়ালে কিঞ্চিত হেসে ঠোঁট বাঁকায় আদিব, অথচ ওপর থেকে সে নির্বিকার কঠোর মানব। অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তব স্বরূপ নিয়েছে আজ। অন্তকোণে প্রশান্তির হাওয়া বহমান, দুটি হৃদয় আজ পরিতৃপ্ত, পুলকিত, চেহারায় স্বচ্ছ নজরে হাসছে। একজনের চোখে মুগ্ধতা, অপরজন সেই মুগ্ধকর দৃষ্টিতে নিজেকে হারিয়ে লাজুকতার ন্যায় নুয়ে গেছে। কি মনোমুগ্ধকর সে দৃশ্য! রান নোভার বিবাহ সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণ পূর্বে। জন্মমৃত্যু বিয়ে, এই তিনটা ক্ষণ সৃষ্টিকর্তা নির্ধারিত। এই তিনটা বিষয় আচমকা অপ্রত্যাশিতভাবে কখন ঘটে যায় তা বোঝা বড় মুশকিল। রান তার বাবা মা বন্ধুদের নিয়ে এসেছিল আজ কন্যা দেখার উদ্দেশ্যে। বড়জোর আংটি পরিয়ে রেখে যেত আজ। বিয়ের পরিকল্পনা ছিল সামনের শুক্রবারে, অথচ এক কথায় দুই কথায় বিয়েটা পাকা করে আজ কিভাবে যেন এক মুহূর্তে হয়ে গেল। অবশ্যই এতে ভালোই হয়েছে। 4 বছর ধরে করা তাদের লুকোচুরি প্রেমের সম্পর্ক পূর্ণতা পেল আজ। একজোড়া কপতির মনের আশা পূর্ণ হলো। সারা জীবনের জন্য পেয়ে গেল একে অপরের মনের মানুষটাকে। সদ্য বিবাহিত যুগলকে বিমুগ্ধ নয়নে পরখ করছে আদ্রিতা। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আছে তারা। কি সুন্দর মানিয়েছে তাদের, একদম পারফেক্ট জুটি। ওদের জায়গায় যদি সে আর আদিপ হতো তবে কেমন হতো ব্যাপারটা? নিশ্চয়ই তাদেরও সুন্দর মানাতো। মনের অবান্তর ভাবনায় ঠোঁট চেপে হাসে আদ্রিতা। পরক্ষণে চোখ ঘুরিয়ে আদিবের দিকে চাইলে চোখাচোখি হয় তাদের। আদ্রিতা থতমত খেয়ে চোখ সরায়। লোকটাও তার দিকে চেয়েছিল নাকি? গাড়িতে পুরো রাস্তা একদম নিশ্চুপ থেকে আদ্রিতাকে নিয়ে সোজা রানের বাসায় গিয়েছিল আদিব। সেখান থেকে তাদের সঙ্গে একদম নোভাদের বাড়িতে উপস্থিত হয়। রানের মায়ের কথাতেই মূলত বিয়েটা আজ হয়ে গেল। ওনার কাছে মেয়েকে খুব পছন্দ হয়েছে। ছেলের পছন্দের তারিফও করেছেন রীতিমতো। মায়ের কথায় তখন লজ্জা পেল মুহূর্তে। রান চিরসুখী বনে নিজের বউয়ের পানে চেয়ে। বন্ধুদের নানা ইঙ্গিতপূর্ণ কথা, দুষ্টু উক্তি কিছুই গায়ে মাখছে না সে। এসবের ভেতরে নোভা লজ্জায় আড়ষ্ট হচ্ছে, মাথা নুইয়ে হাঁসফাঁস করছে। আদ্রিতার ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে এ দৃশ্য দেখে মিটি মিটি হাসছে। এগিয়ে গেল সোফার দিকে হেসে। বাড়ির গুরুজনেরা আপাতত নিজেদের কাজে ব্যস্ত, তাদের এদিকে মন নেই। আদ্রিতার আগমনে হাফ ছেড়ে বাঁচল যেন নোভা। কয়েক ঘন্টাতেই মেয়েটার সঙ্গে বড্ড ভাব জমিয়ে ফেলেছে সে। যদিও সে আদ্রিতার থেকে বয়সে বড়, তাতে কি? আদ্রিতার মতো মিষ্টি নম্র স্বভাবে মেয়ের সঙ্গে মেশা যায় খুব সহজে। আদ্রিতা এসে নোভার পাশে দাঁড়ায়। নোভার সঙ্গে দৃষ্টি বিনিময় করে নিচু স্বরে বলে,
রুমে যাবা আপু? নোভা তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। এতক্ষণ অস্বস্তিতে জমে বসেছিল সে। তার বেহায়া জামাই নির্লজ্জের মতো বন্ধুদের সামনে কেমনে তাকিয়েছিল। ইস, একা পেলে ওই লোকের খবর করবে সে। নোভা তড়িৎ মাথা দুলিয়ে আদ্রিতার হাত ধরে বলল, চলো যাই। নোভার দিকে চেয়ে রান অসহায় নেত্রে বলে উঠল, বউ, এটা কিন্তু ঠিক হলো না। রানের অসহায় সুর শুনে আদ্রিতা তখন খিলখিল করে হেসে দিল, অথচ নোভা পাত্তা না দিয়ে গটগট পায়ে চলে গেল। আদ্রিতার হাসি দেখে রান খানিক লজ্জা পেয়ে ঘাড় চুলকায়। অতপর দৃষ্টি ফিরিয়ে আদিবের দিকে চাইতে দুষ্টু হাসে। আদিব তখন নিষ্পলক দৃষ্টিতে আদ্রিতার চলে যাই দেখছিল। বন্ধুদের নজরে নিবদ্ধ হতে আদিব নড়েচড়ে বসে। রান মিটিমিটি হেসে শোধায়, কি মামু, তুমি তো দেখি ডুবে ডুবে জল খাচ্ছ। আদিবের প্রত্যুত্তর করার আগেই বাকি বন্ধুরা এক প্রকার ঝাঁপিয়ে পড়ল রানের উপর। রাফি দাঁত খিঁচিয়ে বলল, ওরে আমার সুবোধ বালক রে, তো তুমি কি করছিলে এতক্ষণ? বন্ধুদের সামনে বউয়ের দিকে তো একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি, শালা লজ্জা কোথাকার। আবার আদিব রে বলস। রান আজ খেপল না বন্ধুর কথায়, বরং বিশ্বজয়ীর হাসি হেসে বলল, নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকাও না তো, তোর মতো অন্যের বইনের দিকে তাকামো আমি? রান, এসব বাজে অভ্যাস আমার নেই। রাফি ভড়কালো। দাঁত খেঁচিয়ে রানকে সাবধান করতে নিবে তার আগে আদিব প্রশ্ন করলো, কার্বনের পিছে ঘোরে ও? রাফি মাথায় হাত দিল। বাকিরা হু হা করে অট্টহাসিতে ফেটে পড়ল। তখন আদিব সরু নয়নে ভুরুযুগল কুঁচকে তাদের দেখায় ব্যস্ত। হাসির এক পর্যায়ে সিফাত কিছুটা ধাতস্থ হয়ে রাফির উদ্দেশ্যে ভুরু নাচালো, আদিব রে কমু। হুম। রাফি তখনই মাথা দুপাশে নেড়ে আকুতি স্বরে বলল, মাফসাই, মুখটা বন্ধ কর তোরা। কিন্তু তার দুষ্টু বন্ধুরা কি আর তা শোনে? তাহির শয়তানি হেসে মুখ খুলে আচমকা, আদিব, তোর বইনের পিছে ঘুরে এই শালা। আদিব যেন ভেমরি খেল। চকিতে গাঢ় দৃষ্টিতে রাফিকে দেখল। রাফি সে দৃষ্টি দেখে ভয়ে শেষ। আদিব না খ্যাপাত্রে আচরণ দেখায় এখন। রাফি যখন অস্থিরতায় শঙ্কায় দুর্বল, সে মুহূর্তে শোনা গেল আদিবের শীতল কণ্ঠ, মৌমিকে পছন্দ করিস? কবে থেকে? হতচকিত হয়ে রাফি ঘাড় ফিরালো, সরল স্বীকারোক্তি দিল রয়েস হয়ে, তুই যেদিন চট্টগ্রাম থেকে এলি সেদিন থেকেই। মৌমিকে ছোটবেলা দেখলেও তেমন মনে ছিল না, সেদিনই প্রথম দেখেছি, প্রথম দেখাতেই ভালো লেগেছে, তাই একটু নজরে রাখছিলাম আর কি। আদিবের দিকে অপরাধী মুখে চাইল রাফি। আদিব সেই চাহনি দেখে মুখ আর শক্ত করল। রাফি বেশ ঘাবড়ে গেল। বাকি বন্ধুরা তখন রসিকতা করে বলল, রাফি, মামুর প্রথম প্রেম বিনষ্ট করিস না আদিব, তোর বোন জামাই বানাইয়া ফেল। এই প্রথম বন্ধুদের রসিকতাপূর্ণ কথায় আমোদে প্রফুল্ল হলো রাফি। পরক্ষণে আদিবের প্রতি খেয়াল করতে মুখটা চুপসে গেল ফের। আদিব এখনও শানিত দৃষ্টি ছুঁড়ে তার দিকে চেয়ে আছে, যেন এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। রাফি কি বলবে বুঝতে পারছে না, সে কি খুব বেশি অপরাধ করে ফেলেছে? আদিব কি রুষ্ট হয়েছে তার প্রতি মাপ চাইবে কি? মনে যখন নানা আশঙ্কা জন্মাচ্ছে, তখনই আদিব পুনরায় শুধালো, সত্যিকারের প্রেমে পড়েছিস নাকি আজ আছে কাল নেই? এমন হলে আমি আমার বোনকে তোর হাতে দিব না। আদিব তার বন্ধুদের ভালো করেই চিনে, ওরা কখনো মানুষকে ঠকাবে না তার বিশ্বাস আছে। শুধু রাফিকে জ্বালাই করতে কথাটা বলল। রাফি এ কথার প্রেক্ষিতে বুদ্ধিদীপ্ত জবাব রাখল, তুই তোর বন্ধুকে ভালোভাবেই চিনিস, আর যদি তোর পরিবার রাজি থাকে তবে আজই তোর বোনকে বিয়ে করতে আমি রাজি আছি। রান তৎক্ষণাৎ হাত দাঁত কেলিয়ে হেসে জবাব দিল, বাহ কি জবাব! বন্ধু আমার প্রেমে পড়ে সাহসী হয়ে গেছে। আমি কোন জনমে ভীতু ছিলাম? ভীতুনস বলেই তো আজ আদ্রিতার সঙ্গে মৌমিকে এখানে আনতে উঠে পড়ে লেগেছিলি। জবাব দিল তাহির। রাফি চুপ করে গেল। পুনরায় দৃষ্টি ঘুরিয়ে আদিবের দিকে চাইল, কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, ভাই কিছু বল ওদের, কেমনে আমার মতো ভুলাভালা মানুষটারে নাজেহাল করতেছে। আদিব টানটান হয়ে বসল, মৃদু শ্বাস ছেড়ে বলে উঠল, দুনিয়ায় মেয়ের অভাব পড়ছিল, আমার বোনের দিকে নজর দিতে হলো তোর? ওরে ভাল লাগছে। এখন আমি কি করব? তুইও তো চাচাতো বোনের প্রেমে। মাঝপথে থামিয়ে চোখ রাঙিয়ে জবাব দিল আদিব, আমারটা টানবি না? তাহলে বোনজামাই হিসাবে মেনে নে। আমার মতো ভালো ছেলে আর একটাও পাবি?
রাফির গর্বিত স্বর, বাকি বন্ধুরা মিটিমিটি হাসিতে মত্ত। আদিব বিরক্ত হওয়ার ভান করেও পারল না। রাফির অসহায় ভাবভঙ্গি দেখে হাসি পেল তার। পর মুহূর্তে কিঞ্চিত হেসে মতামত রাখল, সেটা পরে দেখা যাবে, যে ধৈর্য ধরে থাক। উত্তপ্ত সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে ক্রমশ। সফেদ রঙা আকাশ যেন লালিমা আভায় সজ্জিত। গোধূলি লগ্নের ভিড়ে সূর্যের এই ডুবো সৌন্দর্য দেখে চক্ষু জুড়িয়ে যায়। শিহরণে লোমকূপ খাড়া হয়, অদ্ভুত আনন্দে মনস্প্রাণ দুলে ওঠে। বিকেলের এ শেষ ক্ষণে নোভাদের বাসা থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হয়ে আসে আদিবরা। বন্ধুদের সঙ্গে চটজলদি গাড়ির নিকটে এসে দাঁড়াতেই আদ্রিতার অবস্থান বুঝতে আদিব একবার পিছু ফিরে চায়। মাথা ঘুরতে স্থির হয় দৃষ্টি। সম্মুখে হাস্যরত অবস্থায় রায়ানের আম্মুর সঙ্গে হেঁটে হেঁটে আসছে আদ্রিতা। চোখে মুখে আনন্দের হিড়িক দেখা যাচ্ছে, প্রাণখোলা হাসিতে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। আদিব বিমুগ্ধ নয়নে পলকহীন চেয়ে রয় তার প্রাণপ্রেয়সীর পানে। আজ বড্ড টেনশনে ছিল সে আদ্রিতাকে নিয়ে। নিজের সঙ্গে নেওয়ার ফলে মেটানা অসংকোচ বোধ করে আজ। কথা বলার মানুষ না পেয়ে হয়তো সারাটা ক্ষণ মনমরা হয়ে থাকবে, কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করল আদ্রিতা। অচেনা হওয়া সত্ত্বেও নোভা আর রায়ানের আম্মুর সঙ্গে ভালোই সখ্যতা গড়ে তুলেছে এক দেখাতে। আর এতেই যেন আদিব হাঁফ ছেড়ে বাঁচল। নিশ্চিন্ত মনে বন্ধুদের সাথে সময় অতিবাহিত করতে পেরেছিল পুরোটা সময়। আদ্রিতা কাছাকাছি এসে দাঁড়ালে চক্ষু ফেরায় আদিব, তবে আর চোখে খেয়াল করে মেয়েটা তার পাশে এসে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। তা দেখে আদিব প্রফুল্ল চিত্তে সোজা হয়ে দাঁড়ায়। এক পল আদ্রিতাকে দেখে নিয়ে সামনে নজর দেয়। নোভার পরিবারের লোকজন বিদায় দিতে এ অবধি এসেছেন। হাসি মুখে তারা সবাইকে পুনরায় আসার আহ্বান জানাতেই রায়ানের মা রোকসানা বলে উঠলেন, আসছি, তবে আমার বৌমাকে নিয়ে যেতে আবার তো আসতেই হবে। নোভার বাবা অমায়িক হেসে বললেন, সে তো অবশ্যই, সাবধানে যাবেন। সবাই যখন যাওয়ার জন্য রেডি, তখন রোকসানা বেগম হঠাৎ এগিয়ে এলেন আদ্রিতার দিকে। হেসে শুধালেন, যাবে আমার সাথে? মৃদু হাসল আদ্রিতা, প্রত্যুত্তরে বলল, অন্য কোনো দিন আন্টি, যাই আজ। রোকসানা সাহেব জানালেন, তবে যাওয়ার আগে আদিবের উদ্দেশ্যে বললেন, আদিব, রায়ানের সঙ্গে বাসায় এসো। আর তোমার বোনকে এখন বাসায় পৌঁছে দিয়ে তারপর কোনো কাজে যেও, মেয়েটাকে একা ছেড়ো না। আদিব জবাবে বিনম্র ভঙ্গিতে মাথা দুলালেও মনে মনে চরম বিরক্ত হলো। বোন শব্দটা ধারালো তীরের ন্যায় বুকে এসে বিদ্ধ হলো যেন। বৃতৃষ্ণে মুখ কুঁচকালো সে। আদিবের সেই মুখভঙ্গি দেখে দাঁত কেলে হাসল তার বন্ধুদল। ওদের হাসির কারণ উদ্ঘাটন করতে না পেরে রোকসানা বেগম আহাম্মকের ন্যায় হেঁটে নিজেদের গাড়িতে উঠে বসলেন তৎক্ষণাৎ। মায়ের প্রস্থানে রান হাসি থামিয়ে টান টান ভঙ্গিমায় দাঁড়ালো। অতপর চোখ টিপে আদিবকে উদ্দেশ্য করে বলল, বোনকে নিয়ে বাসায় চলে যা আদিব, আমরাও আসছি। এই চল আদ্রিতা, আসছি। হ্যাঁ। চুপচাপ নির্বোধ বনে দাঁড়িয়ে থাকা আদ্রিতা তস্ত্র মাথা নেড়ে জানালো, জি ভাইয়া। বন্ধুরা সব অপর গাড়িটাতে উঠে গেলে আদিব তপ্ত শ্বাস ছেড়ে নিজের গাড়িতে উঠে বসে। আর গাড়ির বাইরে আদ্রিতা বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তাকে একবার উঠতেও বলল না। কেমন মানুষ, তাকে রেখে কি চলে যাবে নাকি? আদ্রিতা ভয় পায়। দুপা এগিয়ে এসে দ্রুত পেছনের সিটের দরজা খুলে নেয়। তখনই আদিবের গমগমে কঠোর স্বর ভেসে আসে, আমি তো ড্রাইভার নই, সামনে এসে বস। এক কথা কয়বার বলতে হয় তোকে? আদ্রিতা চমকে উঠে আদিবের ধমকানো স্বরে। হৃৎস্পন্দন জোরালো হয়। অভিমানে নিমেষে মুখটা কালো হয়ে আসে। কথাটা তো ভালোভাবে বলা যেত, এমন ধমকানোর কি আছে? সেদিনও পেছনে বসতে গিয়েছিল সে, অথচ আদিব মানা করে দিয়েছিল। সুন্দরভাবে সামনে বসার জন্য আহ্বান জানিয়েছিল, তবে আজ এমন রূঢ় ব্যবহার কেন? কি করেছে সে? খানিক আগে তো ভালোই ছিল, হঠাৎ এই বদ লোকের কি হয়ে যায়? চিন্তা বাদ দিয়ে এক বুক অভিমান নিয়ে গাড়ির সামনের সিটে এসে বসল আদ্রিতা। মলিন মুখে সিট বেল্ট বেঁধে নিল দ্রুত। এর মধ্যে একবারও ডান দিকে চক্ষু ফিরিয়ে সে পাষাণ মানুষটাকে দেখল না। গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। ক্ষুরোধার দৃষ্টি সামনে স্থির রেখে আদিব ড্রাইভিংয়ে ব্যস্ত। মাথাটা দপদপ করছে, কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। আদ্রিতা নাকি তার বোন হয়, যাকে নিয়ে শয়নে জাগরণে স্বপ্ন সাজায়।
সে কিভাবে তার বোন হয়, তার বজ্জাত বন্ধুগুলো এ নিয়ে মজা উড়ালো। মেজাজটাই চটে গেল। আর সেই চটে যাওয়া মেজাজের তোপে ঝাঁঝরা হয়েছে আদ্রিতার কোমল মন। এখন ভীষণ অপরাধবোধ কাজ করছে আদিবের। মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি। তার মা জানতে পারলে ঘোরতর বিপদ। কিন্তু সে কি করবে? আদ্রিতাকে কেউ নিজের বোন বলে সম্বোধন করলে অজান্তেই মেজাজটা গরম হয় তার। ক্ষোভে ফুঁসে ওঠে রীতিমতো। হবু বউ কখনো বোন হয়? বোন এবং বউয়ের স্থান কখনো এক জায়গায় হয় না। দুটো সম্পর্ক ভিন্ন। তেমনি ভিন্ন তাদের নিয়ে অনুভূতি। তবে কি করার আর? চাচাতো বোনকে যেহেতু ভালোবেসেছে, এ সম্বোধন তো শুনতেই হবে। ছোট থেকে শুনে এসেছে, এখনও শুনে যাচ্ছে। বিয়ে করার পর কি হয় আল্লাহ তাআলাই ভালো জানেন। কাজিনদের মধ্যে চাচাতো ভাই বোনেরা হয় খুব আপন, খুবই কাছের। আর যৌথ ফ্যামিলি হলে তো কথাই নেই, এক বাড়িতেই বেড়ে ওঠা, একসাথেই সব কিছু। এমন চাচাতো ভাই বোনের গভীরতম সম্পর্কের প্রণয় খুব কমই শোনা যায়। আদিব শুরুতে এ নিয়ে হীনমন্যতায় ভুগত। মনে হতো এসব ঠিক হচ্ছে না। আশেপাশের মানুষ কি ভাববে, তার পরিবারই বা বিষয়টা কিভাবে নেবে। এসব ভেবে কিশোর বয়সে নিজ মনের প্রগাঢ় অনুভূতিকে দমাতে চেয়েছিল সে, কিন্তু পারল কই। বরং দিনকে দিন গভীরভাবে আসক্ত হয়েছে। প্রণয় আকাঙ্ক্ষা আরও তীব্রতর হয়েছে। বর্তমানের বেসামাল অনুভূতি দমাতে তো সে একেবারে অক্ষম। আপন চিন্তায় মগ্ন আদিব ড্রাইভিংয়ে এক ফাঁকে আদ্রিতার দিকে চায়। মেয়েটা উদাস নয়নে জানালার বাইরে চেয়ে আসে সেদিনের মতো জড়সড় হয়ে। আদিবের ভুরুকুঞ্চন হলো। ফের ড্রাইভিংয়ে মন দিল শক্ত মুখে। নীরব চুপচাপ দুজন। কেউ কারোর সঙ্গে কথা বলার সূক্ষ্মতম তাগিদ অনুভব করছে না। আদ্রিতার মন ভার আজকের দিনটা প্রিয় মানুষের সংস্পর্শে থেকে ভালো কাটলেও শেষ মুহূর্তে এসে এলোমেলো হলো সব। আদিবের হঠাৎ কঠোর আচরণে মনে বিষাদ জমেছে। প্রফুল্লিত মন ক্ষণিকেই মন খারাপের রাজ্যে হারিয়ে গেছে। লোকটা তার সঙ্গে যেছে, কখনো কথা বলে না, কিন্তু যখন বলে তখন ধমক ছাড়া একটা শব্দ উচ্চারণ করে না। কি অপরাধ তার? সমস্ত রাগ তার উপরে কেন ঝাড়তে হয়? আজব লোক। আর কখনো কোথাও যাবেই না এই লোকটার সঙ্গে। মনে মনে পণ করে। আদ্রিতার ঠোঁট ভেঙে এলো কান্নায়। খুব সন্তর্পণে চোখের কোটরে জমা হওয়া জলটুকু মুছে নিল আড়ালে। কিন্তু আচমকা গাড়ি থেমে যাওয়ায় আদ্রিতা যেন হকচকিয়ে ওঠে। তড়িৎ দৃষ্টি ঘুরিয়ে আদিবের দিকে চাইতে হৃৎস্পন্দন থামার জোগাড় হয়। কেননা আদিবের তীক্ষ্ণ চাহনি এ মুহূর্তে তার দিকে নিবদ্ধ। সজ্ঞানে ইচ্ছাকৃত সরাসরি সে গভীর দৃষ্টিতে পরখ করছে তাকে। আদ্রিতা এরূপ গভীর দৃষ্টির কবলে পড়ে হাঁসফাঁস করে। নড়াচড়া তৎক্ষণাৎ চক্ষু নাড়ায়। অস্বস্তি ঘিরে ধরলে জমে স্থির হয়ে বসে থাকে সে। এর মধ্যে হঠাৎ আদিবের মোলায়েম সুর ভেসে আসে কানে, গাড়ি থেকে নাম। আদ্রিতা থতমত খায় কথাটায়। আদিবের দিকে এক পলসে আশেপাশে নজর বুলে একবার। জনবহুল জায়গার রাস্তার একপাশে গাড়ি থামানো, পাশে একটা আইসক্রিম পার্লার দেখা যাচ্ছে। আদিব কি তাকে নিয়ে সেখানে যাবে? এজন্য কি গাড়ি থেকে নামতে বলল? আদ্রিতা বিভ্রান্ত হয়ে ফের আদিবের দিকে চায়। তার অসহায় চাহনি দেখে আদিব এবার আশ্বস্তের সুরে বলে ওঠে, নাম, আইসক্রিম পার্লারে যাব। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল আদ্রিতা। অথচ আদিব একদম স্বাভাবিক। তার গাঢ় চাহনি মুহূর্তে আদ্রিতার চোখে মুখেই ঘোরাফেরা করছে। গভীর মায়াময় চাহনিতে এক প্রকার ঘায়েল করে ছাড়ছে ষোড়শী রমণী আদ্রিতাকে। সে চাহনিতে লাজুকতার ন্যায় নুয়ে যায় সে। তস্ত্র দৃষ্টি ঘুরিয়ে আদিবের কথা অনুযায়ী তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে আসে আদ্রিতা। হঠাৎ আদ্রিতার এহেন কাণ্ডে আদিবের ঠোঁটে ফুটে ওঠে বক্র হাসি। ঠোঁট কামড়ে সে হাসি কোনরূপ চেপে সে নিজেও গাড়ি থেকে নামে। গাড়িটা লক করে ঘুরে এসে আদ্রিতার পাশাপাশি দাঁড়ায়। পরক্ষণে মৃদু শ্বাস ছেড়ে আদ্রিতার ডান হাত তার পুরুষেরই শক্ত হাতের বাহাজে আবদ্ধ করে মুঠোয় পড়ে নেয়। অন্যমনস্ক আদ্রিতা চকিতে দৃষ্টি ফেরায়। তাদের আবদ্ধকৃত হাতের দিকে নজর গেলে গহীন অনুভূতির স্রোতে সে ভেসে যায় অজানায়। শিরশিরে মৃদু কম্পন অনুভব হয় গাত্র মাঝে। হার্টবিট ফাস্ট হয়, বড্ড অশান্ত অনুভব হয় তার। এখনকার দৃশ্যপট এক প্রকার স্বপ্নের মতো মনে হয়, যে এতদিন ধরে সে দেখে এসেছিল। কোণঠায় নিচু দৃষ্টি আর উপরে তুলতে পারল না সে। তার আগে আদিবের দ্রুত পদচারণের সঙ্গে নিজের পা মেলাতে হলো বেহালে বেকায়দায়।
আইসক্রিম পার্লারের অভ্যন্তরে কর্নারের একটা টেবিলে এসে বসেছে দুজন। অনতিবিলম্বে আদ্রিতার পছন্দের ফ্লেভার অনুযায়ী আইসক্রিম অর্ডার দিয়ে আদিব পুনরায় চেয়ার টেনে আদ্রিতার মুখোমুখি বসে। তপ্ত শ্বাস ছেড়ে আদ্রিতাকে চোরা দৃষ্টিতে বার কয়েক দেখে নিল। আদ্রিতার এখনো বিশ্বাস হচ্ছে না তার সামনে বসা লোকটা আদিব। এ লোক কি মনে করে তাকে এখানে নিয়ে আসলো? তখন ধমক দিয়েছে বলে তাই? তার মন ভালো করার জন্যই কি তবে এখানে নিয়ে আসা? বাহ, এত সুবুদ্ধি কবে হলো ওনার! তার যে আইসক্রিম খুব পছন্দ সেটাও খেয়ালে রেখেছে লোকটা। আড়ালে ঠোঁট টিপে মিটিমিটি হাসে আদ্রিতা। অন্তরে বয়ে যায় প্রশান্তির ঢেউ। খানিক আগেও আদিবের ওপর বেজায় রেগেছিল সে, যা মুহূর্তেই এমন আদুরে আয়োজন একদম প্রশমিত করে গেছে। তার প্রতি জমা হওয়া ক্ষোভের অনল প্রিয়জনের শীতল সংস্পর্শে নিভে গেছে। আচমকা ফুরফুরে অনুভব হচ্ছে ভীষণ। আশেপাশে নজর ঘুরিয়ে কাপল ছাড়া একটা সিঙ্গেল মানুষকে আবিষ্কার করতে পারল না সে। তাদেরকেও কি উপস্থিত মানুষেরা কাপল ভাবছে? ইস, কি লজ্জার বিষয়। আদ্রিতা দৃষ্টি নুয়ে স্থির বসে রয়। আদিব যদি ফেলে আসা সেই দিনটার মতো আবারও ভালোবাসার বাণী উচ্চারণ করত, আবারও যদি আবেগ মাখা স্বরে বলতো আমার বউ হবে আদ্রিতা, তবে তো তাদের দুজনের মধ্যে কোনো দূরত্ব থাকতো না। এবার যে সে আর ফিরিয়ে দিত না তাকে। প্রফুল্ল চিত্তে মানুষটাকে আষ্টের পৃষ্ঠে জড়িয়ে বলে দিত নিজ মনের সমস্ত গোপন কথা। সে দিনটা কি আর কখনো আসবে না? প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে বসতেই কাঁচের 2 বাটি ভর্তি আইসক্রিম দিয়ে যাওয়া হলো। আদিব তখন ইশারায় তাকে খেতে বলল। আদ্রিতা নড়েচড়ে বসে একটা বাটি আদিবের দিকে এগিয়ে অপরটি নিজের সংস্পর্শে আনল। সে জানে আদিব আইসক্রিম খায় না, তার জন্যই বোধহয় সবটা অর্ডার দিয়েছে। তবুও স্বভাবসুলভ তার দিকে এগিয়ে দিয়েছে একটা বাটি। যদি এখন তার খেতে ইচ্ছে করে। আদিব এতে ঠোঁট বাঁকিয়ে হাসে। চামচ নেড়ে মেয়েটা ইতিমধ্যে খাওয়া শুরু করেছে। চোখে বিমুগ্ধতার রেশ নিয়েই আদিব তখন বলে ওঠে, খাইয়ে দিব? আদ্রিতা আহাম্মক বনে চাইল। নিশ্চিত হতে শুধালো, কি খাইয়ে দিব কিনা সেটা বললাম। আমি আইসক্রিম খাই না, তুই জানিস না? তোকে খাইয়ে দেওয়ার জন্য এটা এগিয়ে দিলি। আদ্রিতা ঢোক গিলে ভুল ভাঙানোর উদ্দেশ্যে তস্ত্র মাথা নেড়ে বিড়বিড় করে বলল, না না, তোমার জন্যই দিয়েছি। আদিব সরুনয়নে তাকে এক পলক দেখে আর কিছু বলল না। কয়েক চামচ মুখে পুড়ে বাকিটা রেখে দিল। ফের সম্মুখে তার মায়াবী পরি ধীর সুস্থে খাচ্ছে। খাওয়ার ফাঁকে গোলাপি ঠোঁট জোড়া জীবধারা ভিজিয়ে নিচ্ছে ক্ষণে ক্ষণে। কি মোহনীয় লাগছে। আদিব কিঞ্চিত হাসে। মেয়েটা ছোটবেলা থেকে আইসক্রিমের জন্য বড্ড পাগল। অতিরিক্ত আইসক্রিম খেয়ে ঠান্ডা বাঁধিয়ে বসে থাকতো আগে। এ কারণে কত বকা খেয়েছে তার মায়ের, হিসাব ছাড়া। তবু শুধায়নি। মুহূর্তে এক বাটি শেষ করল সে। অতপর আর চোখে আদিবের একবার দিকে চাইল। আদিব তাকিয়েছিল বিধায় একজোড়া দৃষ্টির মিলন হলো। আদ্রিতা তড়িৎ চোখ সরিয়ে নিল। আদিব সেইভাবেই চেয়ে রইল আদ্রিতার নত মুখের দিকে নজর রেখে। কোমল স্বরে জিজ্ঞেস করলো, খাওয়া শেষ? আদ্রিতা ঘন ঘন মাথা নেড়ে জানালো, আমার দিকে তাকা। আদ্রিতা খানিক অবাক হলো। তাকাতে কেন বলছে? বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। সে খেয়াল করেছে প্রেমে পড়ার পর থেকে আদিবের মুখের স্বাভাবিক কথাতেও একদম লজ্জায় মিয়ে যাচ্ছে সে। অহেতুক হৃদে স্পন্দন জোরালো হচ্ছে, কি আজব। ক্ষণিকে মনের অনুভূতি সামলে প্রশ্ন চোখের সামনে চায় আদ্রিতা। তখনই বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে রীতিমতো। অপর বাটিতে থাকা আইসক্রিম চামচে তুলে তার মুখের কাছে ধরে রেখেছে আদিব। আদুরে উক্তিতে পুনরায় আহ্বান জানিয়েছে, হা কর। শুকনো ঢোক গিলল আদ্রিতা। আদিবের এত খাতির সহ্য হচ্ছে না তার। তবে লোকটা ভীষণ বদমেজাজি। নিজের কথার সঙ্গে সঙ্গে সাড়া না দিলে কঠিন কথা শোনাতে ভুলে না। তার এ স্বভাব আদ্রিতা জানে। তাই কাল বিলম্ব না করে আড়ষ্ট ভঙ্গিমায় হাঁ করল আদিব। ভাবলেশীনভাবে চামচে আইসক্রিম নিয়ে একটু একটু করে খাইয়ে দিল তাকে। আদুরে স্ফুত মনে মিষ্টি কোনো স্বপ্নে বিভোর ভেবে আদ্রিতা বাধ্য বালিকার ন্যায় খেয়ে নিল। অথচ তার মনের কোণে হাজার প্রশ্ন, পাহাড় সমান দ্বিধা। বাসায় ফেরা হলো সন্ধ্যা 6টায়। বাসার অভ্যন্তরে পৌঁছে আদিব ছুটল নিজ রুমের উদ্দেশ্যে। আদ্রিতা তার পিছু পিছু এসে ড্রয়িং রুম ফাঁকা পেল। তার বাবা চাচারা এখনো ফেরেনি। বাকি সবাই হয়তো নিজেদের ঘরে। ধীর কদমে আদ্রিতা এগিয়ে গেল কিচেনের দিকটায়।
সেখান থেকে টুংটাং আওয়াজ আসছে। আদ্রিতা কিচেনের দরজার সম্মুখে দাঁড়াতেই মুখে হাসি ফোটে। তার মা, বড় মা, মেজমা সকলেই খোশ গল্পে মেতে রান্না করে ব্যস্ত। আদ্রিতা সহাস্য মুখে গলা ঝেড়ে বলল, আমি যে এসেছি কারো খেয়াল আছে? তড়িৎ তিনজোড়া দৃষ্টি নিবদ্ধকৃত হলো তার দিকে। আফসানা মৃদু হাসে বললেন, কখন এসেছিস? এইমাত্র। আদিব কোথায়? রুমে। আফসানা স্বস্তির শ্বাস ছাড়লেন। পরক্ষণে নরম স্বরে বললেন, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর এসে গল্প শোনাবি। সারাদিন সেখানে কি কি করলি? ঠোঁট এলিয়ে হেসে আদ্রিতা মাথা দুলায়। এর মধ্যে মরিয়ম বলেন এক ফাঁকে, গিয়ে দেখ তোর ভাই বোনরা কী সব পরিকল্পনা করছে, যা গিয়ে সামিল হ। আদ্রিতা আগ্রহ ভরে শুধায়, কি প্ল্যান করছে মেজমা? তনিমা বেগম আগ্রহ নিয়ে চোখ রাঙিয়ে ফেলে, লাফানো বাদে আগে ফ্রেশ হয়ে আয়, তারপর এসে শুনবি। এক জায়গা থেকে এসেছে, এখন খেয়াল নেই। আদ্রিতা মুখ ভোতা করলো। আফসানা তা দেখে হেসে বলল, কি প্ল্যান করছে সবাই ওরা? আমাদের শুধু বলল চিপস আর পাকোড়া ভেজে দিতে, এবার যাও পরে। আদ্রিতার দেরি না করে তৎক্ষণাৎ দৌড়ে উপরে গেল। তার অনুপস্থিতিতে তারা কি প্ল্যান করছে তা তো শুনতেই হচ্ছে। প্রবল আগ্রহ চিত্তে তস্ত্র পদচারণে দোতলায় এসে থামল আদ্রিতা। অতঃপর কান সজাগ রেখে শব্দ উৎসের খোঁজ করল। খনিকে পেয়েও গেল। মমির রুম থেকে আওয়াজ আসছে। আদ্রিতা কিঞ্চিত হেসে এগিয়ে গেল সেদিকে। দোতলার বাম সাইডে 3টা রুম। তা মূলত মৌ আর বর্ষার জন্য বরাদ্দকৃত। আরব ছোট মানুষ বিধায় বাবা মায়ের সাথেই থাকতো 7 বছর পর্যন্ত। তারপর অবশ্য নিচতলার একটা রুম দেয়া হয়েছে তাকে। সহাস্য মুখে আদ্রিতা সোজা মৌমির রুমে চলে গেল। বাম সাইডের প্রথম রুমটাই তার। ক্যাস্ট করে অর্ধ ভেজানো শক্তপোক্ত কাঠের দরজাটা খুলতে 5 জোড়া দৃষ্টি নিবদ্ধ হলো তার ওপর। চক্ষু যুগল বড় বড় করে এক একজন দেখছে তাকে, যেন আদ্রিতা নামক রমণীকে তারা কোনোদিন দেখেইনি। সবার ভরকানো চেহারা দেখে আদ্রিতা মুখ কুঁচকে দরজা ছেড়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় গোল হয়ে বসে আছে 5 জন। ফাঁকা একটা জায়গা দখল করে আদ্রিতাও তাদের পাশে গিয়ে বসল। তারপর ভুরু নাচিয়ে শুধালো, আমাকে রেখে কি প্ল্যান করা হচ্ছে শুনি। আদ্রিতার কথায় হতভম্ব ভাব কাটিয়ে স্বাভাবিক হলো সবাই। এর মধ্যে মৌমি খেকিয়ে উঠে বলল, কখন আসলি? এভাবে হুট করে কেউ ঢোকে? নক দিবি না? ভয় পাওয়া গেছিলাম আমি, ধর। আদ্রিতার কপাল কুঁচকে আসে। আশ্চর্য ভঙ্গিমায় বলে, একজনকে রেখেও ভয় পাস কি করে? আজব তো। ভয়ে ভয়ে প্রত্যুত্তর করলো আরব, আমরা ভেবেছিলাম ভূত এসেছে তাই ভয় পেয়ে গেছে আপু। আদ্রিতা যেন অবাকের চূড়ান্তে বিস্ময়ভূত অবস্থাতেই প্রশ্ন করলো, ভূত আসবে কেন? কী সব আবল তাবল বকছিস? বাসায় কিছু হয়েছে আজ? সকলে এবার মিটিমিটি হাসলো। মৌমি দুষ্টু হেসে তৎক্ষণাৎ বলল, তোর অনুপস্থিতিতে ভূত এসেছিল বাসায়, বলেছে তুই এলে আবার আসবে। আদ্রিতার মধ্যে বিরক্তির উদ্রেক হলো। ঠোঁট ফুলিয়ে মৌমিকে বলল, একদম ফালতু কথা বলবি না মৌমি। মৌমি দাঁত কেলিয়ে পুনরায় মুখ খুলতে নিলে মৌ এক ধমক দিয়ে থামিয়ে দিল। তারপর আদ্রিতার উদ্দেশ্যে বুঝানোর ভঙ্গিতে ধীরে সুস্থে বলল, আজ রাতে আমরা সবাই মিলে হরর ফিল্ম দেখব বলে ভাবছি। কোনটা বেশি ভয়ঙ্কর হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ। তার মধ্যেই তুই এলি। হঠাৎ আশায় ভয় পেয়ে গেছি আমরা, এই যা। আদ্রিতা এবার ঠোঁট প্রসার করে হাসল। হরর ফিল্ম দেখার আগেই এক একজন ভয়ে কাহিল, দেখার পর কী হবে কে জানে। তবে আর বাড়তি শব্দ উচ্চারণ না করে পরক্ষণে নিজেও সামিল হলো তাদের আড্ডাস্থলে। ভয়ে উত্তেজনায় আগ্রহ ভরে এক একজন মতামত দিয়ে সিলেক্ট করলো সবচেয়ে ভয়ঙ্কর ফিল্মের নামখানা। তা হলো নাইটমেয়ার অন ELM স্ট্রিট। অন্তঃস্থলে প্রশান্তি। ফর্সা গাল দুটো উচ্ছ্বসিত হাসির তালে ফুলে উঠেছে ক্রমশ। মায়াবী হাসিতে বেশ মোহনীয় দেখাচ্ছে। এক শীতল স্রোত বয়ে যাচ্ছে গাত্র মাঝে। ঠোঁট কামড়ে নানা ভাবনায় তোলপাড় অবস্থা, কিছুটা শঙ্কা, কিছুটা উচ্ছ্বাস মাখা অদ্ভুত শিহরণ সর্বাঙ্গে। আজকের দিনটা ছিল যেন স্বপ্নের মতো, যে এতদিন দেখে এসেছে সে। আদিবের প্রতিটি অভিব্যক্তি দেখে কিঞ্চিত স্পষ্টতই হলো সে এখনও তাকে ভালোবাসে। আর এটাই যেন খুশির মাত্রা ছাড়িয়েছে আদ্রিতার। এখনও চোখে ভাসছে সে দৃশ্য, যেখানে খুব আদরের সহিত একটু একটু করে তাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে আদিব।
তখন অনুভূতির চাপে সে এতটাই পিষ্ট ছিল যে আদিবের মুখবয়ব খেয়ালি করতে মনেই ছিল না। পুরোটা সময় আড়ষ্ট হয়ে দৃষ্টিনত রেখেছিল। এখন অবশ্য আফসোস হচ্ছে, তার প্রতিটা অভিব্যক্তি খুব সূক্ষ্ম নজরে পরখ করার দরকার ছিল। তাকে ঘিরেই যেহেতু আদিবের সমস্ত অনুভূতিদের আনাগোনা, তাহলে লোকটার মাঝে মধ্যে কঠিন আচরণ করে কেন তার সাথে? কী কারণে? তাকে শুধু পূর্বেকার অভিমান থেকে নাকি অন্য কিছু? সেটা তো জানতেই হচ্ছে। খানিক অন্যমনস্ক আদ্রিতার সম্ভিত ফিরে মৌমির খোঁচানোতে ড্রয়িং রুমে মা চাচি সহ সকল কাজিনরা জমায়েত হয়েছে। তারা, বাবা চাচারা এবং আদিব অবশ্য রাতের খাবার সেরে নিজ নিজ কামরায় অবস্থান করছে। আজ যে সারাদিন কেমন কাটলো সম্পূর্ণ অপরিচিত এক পরিবারের সঙ্গে, সেটা উপস্থিত সবাইকে ব্যক্ত করছিল আদ্রিতা। পুলকিত নয়নে সবাইকে জানিয়েছে সমস্ত বিষয় সম্পর্কে। আদিব যে তাকে নিয়ে আইসক্রিম পার্লারে নিয়ে গিয়েছিল সেটা জানাতে ভোলেনি, তবে স্কিপ করে গেছে আদিবের খাইয়ে দেওয়ার ব্যাপারটা। এটা একান্তই গোপনীয় ব্যাপার। এসব কি আদৌ সবার সামনে বলার মতো? এসব বলতে গেলে নিজের লজ্জায় লজ্জাবতীর ন্যায় নুয়ে যাবে। সকলকে বিস্তারিত কাহিনী জানানোর পর স্বস্তি পেয়েছে আদ্রিতা। তার এটা ছোটবেলাকার অভ্যাস, কোথাও বেরোতে গেলে সেখানে সংঘটিত বিষয়গুলো পরিবারের লোকজনের সঙ্গে শেয়ার করা। তার কথা শুনে নিয়ে সবাই আমোদে হাসলো, তারপর ব্যস্ত হলো নিজেদের মতো গল্প গুজবে। এর মধ্যে আদ্রিতা নিজস্ব ভাবনায় বিভোর হলে মৌমির গুতানোর জন্য শান্তি পেল না। পিঠের দিকটা অনবরত খুঁচিয়ে যাচ্ছে সে। আদ্রিতা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে দাঁতে দাঁত চেপে বলল, কী সমস্যা? মৌমির সজাগ দৃষ্টিতে চেয়ে নিচু সরে বলল, খেপে যাচ্ছিস কেন? সামনে দেখ। আদ্রিতা ভুরু কুঞ্চন করে সামনে ফিরলে আদিবকে দেখতে পেল। সিঁড়ি বেয়ে নেমে এইমাত্রই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে সে। ব্লু টি শার্ট, ধূসর ট্রাউজার পরিহিত লোকটার চুলগুলো কিঞ্চিত এলোমেলো, নজর কাড়া শ্যামসুন্দর পুরুষ ধীর কদমে এগিয়ে আসছে ঠিক টি টেবিলের কাছটাতে। আদ্রিতা ঢোক গিলে পরক্ষণে মৌমির দিকে প্রশ্ন চোখে চায়, জিজ্ঞেস করে অবুঝ ভঙ্গিমায়, সামনে কি দেখতে বলেছিস? আদিব ভাইয়া এসেছে দেখলি না তো? কি হয়েছে? মৌমি এবার চোখ পাকিয়ে নিচু স্বরে বিড়বিড় করল, সন্ধ্যায় আমাদের মধ্যে কি আলোচনা হলো ভুলে গেছিস? আদিব ভাইয়ার কাছে ল্যাপটপ চাইতে হবে, আমরা যে হরর ফিল্ম দেখব মনে নেই? আদ্রিতা এতক্ষণে আসল কাহিনী বুঝে মাথা নাড়ল, অতপর নিজেও ফিসফিসে জানালো, আমি কিন্তু চাইতে পারবো না, তুই যা। একদম না, তুই গিয়ে চাইবি? তোকে ধমক দিবে না ভাইয়া? আদ্রিতা আহম্মক বনে চায়, তাকে নাকি ধমকাবে না আদিব? তাকে কটু কথা শুনিয়েই তো মনের সমস্ত ক্ষোভ মেটায় আদিব। এসব ওদের কে বুঝাবে? আদ্রিতা কাটকাট ভঙ্গিতে বলে, তোদের থেকে আমাকেই ধমকায় বেশি, আমি পারবো না বলতে। মৌমি গো ধরে বলল, আদ্রিতা যা বলছি, আজ ভাইয়ের মন ভালো, কিছু বলবে না, তাহলে তুই যা। তাদের বাক্যালাপের চরমতম পর্যায়ে আদিবকে হঠাৎ প্রস্থান করতে দেখা গেল। আদিব এসে টি টেবিলে থাকা নুডলস আর পানি খেয়ে পুনরায় চলে যেতে পা বাড়িয়েছে। আদ্রিতা মৌমি দুজনে নির্বোধের ন্যায় চোখাচোখি করে। বাকিদের এদিকে ধ্যান নেই, সব কয়টা গল্পে মজেছে। মৌমি দ্রুত দাঁত কটমট করে। আদিব সিঁড়িতে এক পা রাখলে পেছন থেকে হঠাৎ ডেকে ওঠে মৌমি। তস্ত্র বলে ওঠে, ভাইয়া একটু দাঁড়াবে? আদিব দাঁড়িয়ে যায়, মাথা ঘুরিয়ে নির্লিপ্ত ভঙ্গিমায় বলে, কি হয়েছে? সকলের আলাপচারিতা এক মুহূর্তে স্থগিত। আগ্রহ ভরে মৌমিকে পরখ করতে ব্যস্ত সকলে। মৌমি এক পল আদিবকে দেখে নিয়ে আমতা আমতা করে বলে, তোমার ল্যাপটপটা আজকে রাতের জন্য দিবা ভাইবা? ইতিমধ্যে সমস্ত কাজিনরা সজাগ হয়। আদিবের জবাবের প্রত্যাশায় আকুল হয়ে যায়। আদিব ভুরুজুকুল কুঁচকে ফেলে, তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, ল্যাপটপ দিয়ে কী করবি? মৌমি ঘাবড়ায়, পলক ঝাপটায়। তবে আদিবের কথার প্রত্যুত্তরে করে, মাহিম ভাইয়া দাও না ল্যাপটপটা, আজ আমরা সকলে মিলে হরর ফিল্ম দেখব, মোবাইলে দেখে একদম মজা পাওয়া যাবে না। আদিব কিছু বলার পূর্বে ছেলের উদ্দেশ্যে গরম চোখে বলে ওঠেন মরিয়ম, মাহিম এসব দেখবি না বলে দিলাম, আগেরবার ভয়ে কি করেছিলি মনে নেই? মরিয়মের কথা শুনে সকলে এক দফা হেসে উঠল। আরেকবার হরর ফিল্ম দেখে ভয়ে আতঙ্কে প্যান্ট ভিজিয়েছিল মাহিম। তখন সে স্কুল পড়ে স্টুডেন্ট ছিল, বেশ আগের ঘটনা, তবে এখনও এ নিয়ে খ্যাপায় তাকে সবাই। মাহিম মুখ ফোলায়, আরাফের ক্যাবলা মার্কা হাসির দিক চেয়ে খেকিয়ে বলে,
এই পুস্কু খবরদার হাসবি না বলে দিলাম। আমি তখন ছোট ছিলাম, এমনটা হতেই পারে, স্বাভাবিক। আদিব তাদের অহেতুক কথায় কান্না দিয়ে বিরক্তি নিয়ে বলল, কাল তোদের ক্লাস নেই, এত রাত জেগে কিসের ফিল্ম দেখা? মৌ এতক্ষণে মুখ খুলে সরল গলায় বলল, আরব তো দেখবে না, আর আমাদের কারো ক্লাস নেই কাল, আদ্রিতার বোধহয় আছে। আদ্রিতা সচকিত হলো। আদিবের চোখা দৃষ্টি দেখে মিনমিনে করে বলল, আমি কিছুক্ষণ দেখে ঘুমিয়ে যাব। আদিব অদেখা হাসলেও প্রকাশ করল না, সবাইকে সূক্ষ্ম নজরে একপল দেখে নিয়ে স্পষ্ট ভাষায় কিছু কথা আওড়ে দ্রুত প্রস্থান করলো। আমার রুমের দরজা খোলা, ল্যাপটপ এসে নিয়ে যাস, উল্টোপাল্টা টিপে কিছু ডিলিট করবি না খবরদার। পাসওয়ার্ড হলো 108546। আদিব ল্যাপটপ দিতে রাজি হয়, সকলে পুলকিত নয়নে দৃষ্টি বিনিময় করলো। আদিব দ্বিতীয় তলায় চলে গেলে এক প্রকার চেঁচানো স্বরে বলে উঠল, মৌমি, ইয়ে ভাইয়া ল্যাপটপ দিবে? আমি বলেছিলাম না ভাইয়ার আজ মন ভালো, মাহিম জাগিয়ে নিয়ে আয় ল্যাপটপটা, বড় মা আমাদের খাবারের ব্যবস্থা করেছিলে। আফসানা আলতো হেসে জানালো, ব্যবস্থা করেছি রে পাগল। মরিয়ম পুনরায় সতর্ক করে বললেন, বেশি রাত জাগতে যেন না দেখি, এসব দেখে পরে ভয় করছে বলে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করলে কিন্তু খবর আছে তোদের, বলে রাখলাম। আরে ভয় পাবো না, তুমি শুধু শুধু চিন্তা করো। এই আয় সবাই। মৌ সকলের উদ্দেশ্যে কথাটা বলে সোফা সেরে উঠল। হঠাৎ যদিও বায়না ধরেছিল তাদের সঙ্গে ফিল্ম দেখবে না, কিন্তু তনিমা বেগম দেননি, আটকে রেখে দিয়েছেন। আদ্রিতাকে রেখে বাকিরা ল্যাপটপ আনার জন্য চলে গেল, আর তাকে কাজ দিল খাবারগুলো নিয়ে উপরে আসার জন্য। আদ্রিতা মাথা দুলিয়ে রান্নাঘরের দিকে গেল, তখনই তার ফোন বেজে উঠল। দিবা কল দিয়েছে। আদ্রিতা স্ক্রিনে চেয়ে একসাথে কল রিসিভ করলো। ওপাশ থেকে আওয়াজ না পেয়ে নিজেই বলল, কি হয়েছে, কথা বলছিস না যে, কি করিস? 5 সেকেন্ড পর দিবা উত্তর দিল, ভালো লাগছে না রে। দিবার কণ্ঠ অস্বাভাবিক, কেমন ভারী ঠেকছে। আদ্রিতা কিছু একটা চিন্তা করে শুধালো, কাঁদছিলি তুই? কি হয়েছে বল না। দিবা নিভু স্বরে জবাব দিল, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে আজ। কতদিন হলো বাসায় যাই না, ভাইয়াকে দেখে না অনেকদিন হলো। আদ্রিতার মনে বিষাদ জমে, বুকের ভেতরটা হু হু করে ওঠে। সে তো পরিবারের সঙ্গে কত ভালো সময় কাটায় সব সময়, কিন্তু দিবা নিজ বাসা ছেড়ে কলেজ হোস্টেলে দিনরাত পার করে। গাজীপুরে তাদের নিজস্ব বাসা আছে, সেখান থেকে যাতায়াত অসুবিধা বলেই একেবারে ধানমন্ডিতে চলে আসা। আদ্রিতা হতাশার শ্বাস ফেলে পরক্ষণে আশ্বাস দিয়ে বলে, মন খারাপ করিস না, কি আর করবি, এখন শোন, কাল আসবি আমাদের বাসায়, ক্লাস শেষে চলে আসবি আমার সঙ্গে। ঠিক আছে আসবো, জানিস ইদানিং কিছু ভাল লাগছে না, পড়াশোনা তো একদমই না, কি যে হলো আমার। আদ্রিতা এবার রসিকতা করে বলল, বিয়ের রোগ উঠেছে তোমার, তাই তো কোনো কাজে মন বসে না। তা অবশ্য ঠিক বলেছিস বান্ধবী, ফাজিল। দিবা কিঞ্চিত হেসে বলল, তোর হিরোর কি খবর, আজকের ঘটনা তো বললি না আমাকে। আদ্রিতা এবার রয়েস হয়ে বলল, আগামীকাল আমাদের বাসায় এসে রাতে থাকবি তুই, তখন বলবো। কাল ওনার বন্ধুরাও আসবে, নোভা আপুর কথা বলেছিলাম না, ওই আপুকে নিয়ে আসবে রান ভাইয়া, তুই কিন্তু কাল আমার সঙ্গে আসবি। দিবার মন প্রফুল্লিত হলো, পরক্ষণে আলতো হেসে জানালো, ওকে আসবো আসবো। গভীর রাত, থমথমে অবস্থায় বিরাজমান, নীরবতায় ঘেরা চারপাশে। বাড়ির সকলে আপাতত ঘুমিয়ে, শুধু জেগে আছে 5 জন, মৌ, মৌমি, মাহিন, বর্ষা, আদ্রিতা। মৌমির রুমের ঠিকা বিছানার ঠিক নিচে পাটি পেতে আসন গেড়েছে সবাই, একজনের গায়ের সঙ্গে আরেকজন লেপ্টে আছে প্রায়। সব দরজা জানালা বন্ধ করে, লাইট অফ করে ল্যাপটপে মুভি দেখা শুরু করেছে তারা সেই 10টা থেকে। এখন রাত 12:30, একটা মুভি শেষ করে ইতিমধ্যে আর একটা দেখা শুরু করে দিয়েছে তারা। সকলে ভয়ে তটস্থ, উৎকণ্ঠায় ঢোক গিলছে বারবার। জঙ্গলের অভ্যন্তরে ঘটা বিভিন্ন ভৌতিক সিন দেখে মাহিম বারবার ভয়ে মৌমির হাত চেপে ধরছে। মৌ নিজেও তার ভয়কে অভয় দিয়ে হাতটা চেপে রেখেছে আদুরে ভঙ্গিমায়। সকলের মনোযোগ এক মুহূর্তে ল্যাপটপের স্ক্রিনে চলমান ভয় জাগানো মুভিতে। পূর্বেরটার চেয়ে এটা আরও বেশি ভয়ঙ্কর লাগছে, শরীরের লোমকূপ অবধি দাঁড়িয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড জোরালো হয়ে নাস্তানাবুদ করে ছাড়ছে সবাইকে। আদ্রিতা নড়ছেড়ে উঠে হঠাৎ চোখ ঢেকে বলে ওঠে, আমি আর দেখব না, ঘুমাতে যাচ্ছি, কাল ক্লাস আছে আমার। বর্ষা পাশ থেকে সচকিত হয়ে বলল, এখানে শুয়ে পড়, যেতে পারবি এখন? পারবো।
মমির দৃষ্টি তুলে সাবধান করলো, পরে ভয় পেয়ে চিল্লাস না আবার, তাহলে কিন্তু বড় চাচ্চু খুব বকবে আমাদের। আদ্রিতার একটু ভয় লাগছে অবশ্য, কিন্তু এতটাও না। তাই সে তস্ত্র উঠে দাঁড়িয়ে স্বগতোক্তি করলো, ভয় পাবো না, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকলে ভয়ের সাগরে ডুবে যাব আমি। ভীতুগ্রস্ত মাহিম এবার দাঁত কেলি বলল, আর একটু থাকো আদ্রিতা আপু, তোমাকে ভয়ের সাগরে ডুবিয়েই ছাড়ি। আদ্রিতা চোখ রাঙায় মাহিমকে, তবে কোনো জবাব না দিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। পেছন থেকে মৌমি বলে ফেলে, সাবধানে যাস। মৌমির রুম ছেড়ে বাইরে আসে আদ্রিতা। ঘুটঘুটে অন্ধকার সর্বত্র, বাড়ির সব লাইট নেভানো। প্রলম্বিত শ্বাস ছেড়ে আদ্রিতা এগিয়ে যায় নিজ রুমের উদ্দেশ্যে। অন্ধকারের শঙ্কিত চেহারায় আশপাশ চাইছে সে, বুক দূর দূর কাঁপছে হরর ফিল্ম দেখার এই এক অসুবিধা দেখার পর একা একা কোথাও গেলেই মনে হয় আশেপাশে কেউ আছে। ভীতু লোচনে নিজ রুমের সামনে এসে দাঁড়াতে আদ্রিতার দৃষ্টি গেল অদূরে ছাদের সিঁড়ির কাঁচটায়। সেখানে এক অস্পষ্ট মানব অবয়ব দেখা যাচ্ছে, নড়াচড়া করছে রীতিমতো। আদ্রিতা থমকে যায়, হাত পা থরথর করে কাঁপতে থাকে, জবান যেন বন্ধ প্রায়। সে অবয়বটি ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে একটু একটু করে। আদ্রিতার গলা শুকিয়ে যায়, পা যেন চলে না। অবয়বটি প্রায় কাছাকাছি চলে এলে তার যেন টনক নড়ে। কাঁপান্বিত গলায় প্রাণপণে চিৎকার দিতে নেয়, ভূত! কিন্তু তার কথা মাঝপথে থামিয়ে মুখটা শক্ত করে চেপে ধরে অবয়বটি। নিজের সঙ্গে মিশে এক প্রকার চেপে ধরে তাকে। আদ্রিতা শঙ্কায় অস্থির হয়ে ছোটার চেষ্টা চালায়, কিন্তু পারে না। এর মধ্যে ফিসফিসানো ছোট্ট স্বরে হুঁশে ফেরে সে, আমি আদিব। ক্ষণিকে শান্ত হয়ে যায় আদ্রিতা। এতক্ষণ ভয়ের ছোটে দিকবিদিক হারালেও এখন কিছুটা শান্ত হয়। তবে পরক্ষণে নিজের এতটা নিকটে আদিবকে আবিষ্কার করে কুণ্ঠায় হাঁসফাঁস করে। মুহূর্তে ভয়ের অনুভূতি মিলিয়ে ভালোবাসাময় লজ্জার অনুভূতিরা সর্বাঙ্গে ঘিরে ধরে। আদিবের তপ্ত শ্বাস তার ঘাড়ের কাছটায় আছড়ে পড়ছে। মুখ থেকে হাত সরিয়ে সন্তর্পণে নিজের হাত দুটো মুঠোতে পুড়েছে সে। কোমলমতি আদ্রিতার বুকের ভেতরকার কম্পন মাত্রা বাড়ে। অনবরত ঢোক গিলে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। এর মধ্যে আদিবের নরম স্বর ভেসে আসে কানে, এতক্ষণে ঘুমানোর সময় হলো? আদ্রিতা খিঁচে চোখ বুজে নিল। আদিবের শব্দ স্ফুরণের তপ্ত শ্বাস ঘাড়ের কাছে পড়াতে অনুভূতির জোয়ারে টলমলে অবস্থা তার। সরে আসার চেষ্টা চালালে আদিব নিজেই তাকে ছুঁড়ে দেয়। পরক্ষণে আদেশ ছুঁড়ে ঘুমাতে যা, মান সম্মান তো আজ ডুবিয়ে ছাড়তি, আর যেন এসব না দেখা হয় মনে থাকবে। আদ্রিতা অস্থির অশান্ত, তবুও কোনো রকমে মাথা দুলিয়ে তাড়াহুড়ো করে নিজ রুমের উদ্দেশ্যে ছুটল। এক প্রকার পালাতে চাইল তার থেকে। ভার্সিটির প্রাঙ্গণে সোনা রোদ্দুর উকি ঝুঁকি দিচ্ছে। মিঠে রোদের আবির্ভাবে জনমনে স্বস্তি ফিরেছে যেন। নভেম্বরের এই কুয়াশা মাখানো ঠান্ডা ঠান্ডা সকালেই ক্লাসের উদ্দেশ্যে ছুটে এসেছিল আদ্রিতা। শীতল বাতাসের দাপটে শিরশিরে ঠান্ডায় সে প্রায় জমেছিল তখন। তবে এখনকার চিত্র ভিন্ন। ক্লাস টাইম শেষ হতেই গাঢ় কুয়াশা দূরীভূত হয়ে দেখা মিলেছে তপ্ত রোদের। তাতেই যেন চনমনে হয়ে উঠেছে সর্বাঙ্গ। রৌদ্রময় ঝলকানিতে শীতের শিরশিরে অনুভূতি এক প্রকার মিলিয়ে গেছে অদূরে। প্রফুল্ল মনে স্বস্তিকর হাসিতে সবুজ ঘাসে আবৃত মাঠে পা রাখল আদ্রিতা। তার ঠিক পাশেই দ্বিধাগ্রস্ত দিবা তাল মিলিয়ে হেঁটে চলেছে। আদ্রিতা অবশ্য তার দ্বিধাগ্রস্ত হাবভাবকে বিশেষ পাত্তা দিচ্ছে না। মিঠে রোদ গায়ে মাখিয়ে ধীর কদমে পথ চলছে সে। কিছু দূর এগোতেই দিবা পুনরায় হাতটা টেনে ধরল তার। চোখ মুখ অন্ধকার করে বলল, আমি না যাই? হ্যাঁ, তোর বাপ চাচাকে আমার ভীষণ ভয় লাগে। আদ্রিতা দাঁড়িয়ে গেল, ভুরু কুঞ্চন করে সে রইল খানিক। এ নিয়ে 3 বার কথাটা উচ্চারণ করেছে দিবা। আদ্রিতা আগেরবার জবাব না দিল, এবারে যেন চটে গেল, কঠিন মুখে বলল, এমন করছিস কেন? সমস্যা কি? আমার বাপ চাচা তোর সঙ্গে আগ বাড়িয়ে কখনো দেখিয়েছে রাগ? দেখালো বাড়ির লোকেদের সঙ্গে। তুই আমাদের অতিথি, অতিথির সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে? আমার পরিবার অন্তত করবে না। আম্মু নিজেই আমাকে বলেছে তোকে নিয়ে যেতে। দিবা তস্ত্র শুধরানো ভঙ্গিতে বলে, আরে সেটা বলছি না, তোর পরিবারের সবাই অনেক ভালো, সেটা আমি জানি, কিন্তু তোর রাগী বড় চাচাকে ভয় লাগে আর কি।
বড় চাচ্চুকে আমিও ভয় পাই অনেক, রাগী হলেও চাচ্চুর মনটা খুব ভালো, বুঝছিস? এবার চল, আর তালবাহানা করবি না কিন্তু। তোকে ছাড়া বাসায় গেলে আম্মু আজ 1000টা প্রশ্ন করবে আমাকে। দিবা কিঞ্চিত হেসে উত্তর করলো, ঠিক আছে চল। দুজন হেঁটে হেঁটে মাঠের একদম শেষ মাথায় এলো। খানিক সামনেই লোহার বড়সড় গেট। অদূর হতেও দেখা যাচ্ছে কিছু ছেলেকে, তাদের মধ্যে অনিকও আছে। গেট থেকে খানিকটা এগিয়ে দাঁড়িয়েছে তারা, মনে হচ্ছে তাদের অপেক্ষাতে আছে। দৃশ্যখানা আদ্রিতার চোখে পড়লে বেশ বিরক্ত হয় সে। এই যন্ত্রণায় সে অতিষ্ঠ। অনিক তার পিছুই ছাড়ছে না, কি করবে সে ভেবে পায় না কিছু। আদ্রিতা চোখ মুখ কুঁচকে অতিষ্ঠ হয়ে দিবার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, দেখ আজও দাঁড়িয়ে আছে, আমার এসব সহ্য হয় না। এসব ছেলেরা মেয়েদের মনের খবর আগে জেনে নিতে পারে না। মেয়েটার মনে অন্য কারো বসবাস আছে কিনা সেটা শিওর না হয়ে পিছু ঘোরা শুরু করে দেয় যত সব। এজন্যই তো পরে ফ্রিতে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে বসে থাকে। আদ্রিতার কথা শুনে দাঁত কিলিয়ে হাসল দিবা, প্রত্যুত্তর করল আফসোসের সহিত, বেচারা অনিক ভাইয়ের লাকটাই খারাপ। কত মেয়ে পছন্দ করে তাকে, অথচ পাত্তা দিল না। আর যার মনে অন্য কারো বসবাস তাকে নিয়ে স্বপ্ন সাজায়, ব্যাড লাক। আদ্রিতা মুখ বাঁকিয়ে বলল, এত দুঃখ পাওয়ার মতো কিছু হয়নি, তাড়াতাড়ি চল। হাঁটতে হাঁটতে অনিকদের কাছাকাছি হলো প্রায়। বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে সে, ফেলফাল নয়নে চেয়ে আছে আদ্রিতার দিকে। অস্বস্তিতে ঘাট হয়ে আদ্রিতা হেঁটে যায় তাদের সামনে দিয়ে, আর ভেতরে ভেতরে রাগে ফুঁসে। দিবাকে তাদের সাইডে রেখে নিজে ডান পাশটা দখল করে গেটের কাছে এসে পৌঁছায়। পথিমধ্যে শুনতে পায় অনিকের বন্ধুদের উল্লাসের সহিত ভাবি ভাবি ডাক। মেজাজ তুঙ্গে ওঠে আদ্রিতার, মাথা ঘুরিয়ে কঠিন কিছু বলার ইচ্ছা জেগে, কিন্তু সাহসে কুলায় না। ভার্সিটি প্রাঙ্গণে মানুষের অভাব নেই। তাদের মতো সিনিয়রদের কিছু বলতে গেলেই আগ্রহ সমেত জমায়েত হবে সবাই। কিছু স্টুডেন্ট তো খেপে গিয়ে যা তা কথা শুনিয়ে দিবে। তারা ভার্সিটির পরিচিত মুখ কিনা, সে শান্তিপ্রিয় মানুষ, এসব ঝামেলায় জড়াতে চায় না। আরেকদিন ঠান্ডা মাথায় অনিককে বুঝিয়ে বলে দিবে সব কিছু। অনেক ভদ্র ছেলে, বুঝবে অবশ্য। পাশ থেকে দিবা তার হাত চেপে রাস্তার দিকে যেতে জেগে স্বগতোক্তি করল, আজই গিয়ে আদিব ভাইকে বলবি এসব। তুই কিছু বলতে না পারলে ভাই এসে বুঝাবে, তাতেই হবে, না হলে এসব থামবে না। আদ্রিতা ঘোর বিরোধিতা করে বলল, তাকে জানান যাবে না। ওই লোকের মাথা গরম, কি করবে না করবে ঠিক নেই। দিবার কথা না বাড়িয়ে বাড়ির সম্মুখে পা চালায়। আদ্রিতার প্রস্থান দৃশ্য ঘোর লাগা দৃষ্টিতে পরখ করছে অনিক। মিটিমিটি হাসিতে ভাবছে কত কিছু। তার হাসি খুশি মুখ দেখে তার এক বন্ধু পাশ থেকে বলে, একবার প্রপোজ করেই ফেল, আমরা ব্যবস্থা করি, বল কি বলিস। অন্য মানুষকে অনিক বন্ধুর কথায় সায় জানালো মাথা নেড়ে, হ্যাঁ ব্যবস্থা কর, আমি আর অপেক্ষা করতে চাই না। আদ্রিতাকে এখন শুধু নিজের করে পেতে চাই। মানুষপটে রাতের ব্যাপারখানা এখনও দৃশ্যমান। তা বক্ষপিঞ্জরে আলোড়ন তুলছে রীতিমতো। ঘাড়ের কাছটাতেই সেই ব্যক্তির উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়েছিল। তার ফিসফিসানো কথার দরুন তীব্র অস্বস্তি ঘিরে ধরেছিল গাত্র মাঝে। কি অদ্ভুত প্রেমময় যন্ত্রণায় আদ্রিতা এখন কাহিল ছিল, তা বোঝানো দুঃসাধ্য। শুধু অনুভব করতে পারে হৃদযন্ত্রের বেহাল স্পন্দন। সে দৃশ্যটা চোখের পর্দায় ভেসে ওঠা মাত্র স্বস্তি মেলে না অন্তরে। বুকের দুরু দুরু কম্পনে অস্থির হতে হয় তাকে। এই প্রথম কোনো পুরুষের উপস্থিতি এত কাছ থেকে পেয়েছে। সেই অনুভূতি এক প্রকার নাজেহাল করে ছেড়েছিল তাকে, পিষ্ট করেছিল প্রেমময় ব্যথায়। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফোটে। কাল যদি ভূত বলে চিৎকারটা দিত, তবে কি অবস্থাটা হতো। বাড়ি ভর্তি মানুষ জড়ো হয়ে পড়তো সেখানে। সে তখন দ্বিগুণ লজ্জায় পড়ত। আদিবে বা তখন ভূতের মতো ওখানে দাঁড়িয়ে কি করছিল? সে কি ছাদে গিয়েছিল, নাকি তার অপেক্ষাতে রাত্রি জাগরণ করছিল? যে জন্যই থাকুক, আদ্রিতা অন্তত বুঝে গেছে তার মনের ভাষা। জলদগম্ভীর লোকটা আড়ালে অন্তরালে এখনো তাকেই চায়, যা প্রমাণ করে তার গাঢ় চাহনি এবং আদুরে কণ্ঠস্বর। তবে কেন এত দূরত্ব বজায় রাখছে সে? নাকি সে এগিয়ে না গেলে এই বদলোক আর কখনো ধরা দিবে না? সে কি একবার নিজের মনের কথাটা আদিবকে জানাবে? পারবে না সে, একদম না। সে আসুক, এসে ভালোবাসি বলুক, না বলতে চাইলে এক প্রকার বাধ্য করে ছাড়বে সে। তা ভেবে দুষ্টু হাসে আদ্রিতা ভাবনার সমাপ্তি ঘটিয়ে বিছানা ছেড়ে ওঠে। তার ঠিক ডান পাশেই গায়ে কাঁথা জড়িয়ে আরাম করে ঘুমাচ্ছে দিবা। ভার্সিটি থেকে ফিরে গোসল সেরে দুপুরের খাবারটা খেয়ে ঘুম দিয়েছিল দুই বান্ধবী।
আদ্রিতার ঘুম ভেঙেছে খানিক আগে, কিন্তু দিবা এখনো বেঘরে ঘুমাচ্ছে। মৃদু হেসে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে পলক্ষীন চেয়ে রইল দিবার সুশ্রী মুখের দিকে। ওর মতো বান্ধবী কমই হয়, বিপদে আপদে সুখে দুঃখে সব সময় ওর সঙ্গ পেয়েছে সে। কখনো নির্দয়ের মতো দূরে ঠেলে দেয়নি মেয়েটা, নিঃস্বার্থভাবে পাশে থেকেছে সারাটা ক্ষণ। ভার্সিটি থেকে চেনা জানা হলেও তাদের সম্পর্কটা বেশ মধুর। মেয়েটা ভালো, আর এই ভালো মনের মেয়েটার জীবনে একজন ভালো মানুষ আসুক, সেটাই খুব করেছে আদ্রিতা। এই পাগলিটাকে সারা জীবনের জন্য আগলে রাখুক, খুব ভালোবাসুক সেই ভবিষ্যৎ সুপুরুষ। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নামলো। বিকেল 4টা বাজে। সন্ধ্যাবেলা আদিব অফিস থেকে ফেরার পরপরই তার বন্ধুরা চলে আসবে। তাদের বাসা থেকে রান তার নতুন বউকে নিয়ে আসার দাওয়াত পেয়েছে আজ। দুতলা অবধি খাবারের সুঘ্রাণ চলে এসেছে ইতিমধ্যে। রান্না করে ব্যস্ত হয়তো তার মা চাচিরা। আদ্রিতা ফ্রেশ হয়ে তস্ত্রপায়ে বাইরে যায়। রান্না দেখার আগ্রহে সোজা কিচেনে চলে যায়। আদিব ফিরেছে সন্ধ্যায়, এখন নিজ রুমে। তার বন্ধুরাও কাছাকাছি চলে এসেছে প্রায়। গৃহিণীদের রান্নার কাজ সমাপ্ত। আদ্রিতা সহ তার সকল কাজিনরা বাসার সকল কিছু গোছগাছ করে এবং ড্রয়িং রুমে আড্ডায় মশগুল। আদ্রিতাকে একটু পরপর দিবা শুধু খুঁচিয়ে যাচ্ছে। কাল রাতের কাহিনীটা বলার পর থেকে আদ্রিতাকে বেশ জ্বালাচ্ছে সে। বেশ কয়েকবার চোখ রাঙিয়ে আদ্রিতা তবুও মেয়েটা দুষ্টু ইঙ্গিত দিয়েই যাচ্ছে। আদ্রিতা এবার অতিষ্ঠ হয়ে বিড়বিড় করল, চুপ কর, নয়তো মুখে একদম স্কচ টেপ লাগিয়ে দিব। দিবা মিটিমিটি হেসে আরও কিছু বলতে নিলে হঠাৎ আদিবের আগমনে থেমে যায়। মুহূর্তে আদ্রিতার দৃষ্টিও তার পানে নিবদ্ধ হয়। ব্যস্ত ভঙ্গিতে কানে ফোন চেপে সিঁড়ি বেয়ে নামছে সে। অফিসের ফর্মাল শার্ট প্যান্ট পাল্টে এখন ট্রাউজার টি শার্ট জড়িয়েছে গায়ে। তার নজর কাড়া, মায়াময় মুখটা বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। মুখের আদল স্বাভাবিক, চক্ষু নজর সামনে স্থির। চুলে বার কয়েক হাত চালিয়ে কথা বলতে বলতেই সদর দরজা পেরোলো। আদ্রিতার ঘর কেটে গেলে সে হঠাৎ সচকিত হলো। পাশে থাকা দিবাকে চাপড় দিয়ে বলে উঠল, ওনার বন্ধুরা বোধহয় এসে গেছে, এজন্যই তেমন তাড়াহুড়ো করে বাইরে গেলেন উনি। দিবা সদর দরজার দিকে চেয়ে সায় জানালো, এসে গেছে মনে হয়। তাদের কথার মাঝেই অনেক জোড়া পায়ের আওয়াজ শোনা গেল। মুহূর্তে শান্ত পদচারণে আদিবের বন্ধুরা প্রবেশ করলো তাদের বাড়ি। ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাদের দেখে দাঁড়িয়ে গেল। উচ্ছ্বাস মাখা বদনে এগিয়ে গেল সামনে। আফসানা মৃদু হেসে সবার সঙ্গে কুশলাদি সেরে নোভাকে কাছে টানলেন। তার গালে হাত বুলিয়ে আওড়ালেন, মাশাল্লাহ, মিষ্টি মেয়ে। নোভা খানিক লজ্জা পেয়ে মাথা নিচু করল। পরক্ষণে তনিমা মরিয়মকে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিল। নবদম্পতিকে সকলেই প্রাণ ভরে দোয়া করলেন। অতঃপর তাদের নিয়ে যাওয়া হলো বসার ঘরে। সবাইকে বসিয়ে তিনি 3 গৃহিণী ছুটলেন নাস্তা আনতে। আদ্রিতা সহ তার কাজিনরা দিবাকে নিয়ে গেল নোভার কাছে। গিয়ে আদ্রিতা আদুরে সরে বলল, চলো আপু, তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখিয়ে আনি। নোভা যেন খুশি হলো এতে। রানের দিকে এক পল চেয়ে তস্ত্রে উঠে দাঁড়ালো। সম্মতির উদ্দেশ্যে বলল, আমি আদ্রিতার সঙ্গে যাই। হ্যাঁ। রান মাথা নাড়ে শান্ত স্বরে বলে, যাও যান। সকলের সামনে যান বলাতে নোভা থতমত খায়, লজ্জা ভর করে সর্বাঙ্গে। এ লোক কখনো শুধরাবে না। লজ্জা থেকে বাঁচাতে দ্রুত পা চালায় সে। মৌমি বর্ষার সঙ্গে আদ্রিতা দিবাও মিটিমিটি হেসে প্রস্থান নেয়। নির্লজ্জ রান তখনও তার বউয়ের পানে চেয়ে ঠোঁট কামড়ে ফ্যালফ্যাল নয়নে। তা দেখে পাশ থেকে তাহির ফিসফিস করে বলে উঠল, মামু, আদ্রিতার পাশে মেয়েটা কেড়ে? আজ প্রথম দেখলাম মনে হচ্ছে, হেব্বি তো দেখতে। আনমনা হয়ে থাকা রান এবার সজ্ঞানে ফেরে। তাহিরকে চোখা দৃষ্টিতে পরখ করে বলে ওঠে, মেয়েটা যেই হোক তাতে তোর কি শালা? এদিক সেদিক নজর দেওয়া বন্ধ কর, নয়তো আদিবের হাতের মশলাদার আদর অপেক্ষা করছে তোর জন্য। তাহির মুখ ঝামটে মেরে স্বগতোক্তি করল, সরি, তোর জ্ঞান আমি নিতে পারলাম না। তোমরা তো মামু মিঙ্গেল হয়ে বসে আছো, আমার কাউরে লাগবো না, আজীবন কি সিঙ্গেল থাকবো? রান দাঁত কেলিয়ে বলল, এবার আদিবরে ডিঙিয়ে পরে ওই মেয়ের কাছে যাইস। এই বাড়িতে আসে যখন আদিবেরই বনি হবে। তাহির কাঁধ উঁচিয়ে নির্ভয় চিত্তে বলল, আর এমন কি, দরকার হলে আদিবরে ডিঙ্গামু। রাফি যদি ওরে পটাইতে পারে তাহলে আমিও পারমু। আদিবরে পটাইয়া পরে
জয়কর্ম ওই নাম না জানা মেরে। রায়ান ভুরু কুঞ্জন করে বিড়বিড় করল, মেয়ের নামধাম কিছু জানে না, আসছে প্রেমিক পুরুষ। লজ্জা শরম কোথায় রেখে আসছিস আজকে? দুষ্টু হেসে চোখ টিপে উত্তর করল তাহির, তুই যেখানে রেখে আসছিস সেখানেই। নোভা ভাবির দিকে এতক্ষণ ক্যাবলার মতো চাইয়াছিলি ক্যাডা? রান থতমত খেল, জবাব দিতে নিলেও দিল না। এর মধ্যেই নাস্তা দিয়ে গেলেন তনিমা বেগম। সবার হাতে পায়েসের বাটি ধরিয়ে আদিবের উদ্দেশ্যে ছোট্ট করে বলে গেলেন, আদিব দেখিস কার কি প্রয়োজন হয়। আদিব বুঝার ন্যায় মাথা দুলালো। রাফির এতক্ষণে মুখ খুলল আফসোসের সহিত, তোর বোন তো এলো আর গেল, আমার দিকে একবার ফিরেও দেখল না। কথাটা আদিবের উদ্দেশ্য হলেও বাকিরা মজা উড়ালো কথাটাই। মুহূর্তে এক কথা দুই কথায় রাফিকে খেপাতে ভুলল না তারা, কিন্তু আচমকা আদিবের গুরুগম্ভীর স্বরে থেমে যেতে হলো তাদের। ভদ্র ছেলে হয়ে আসছিস, ভদ্র ছেলের মধ্যেই থাকবি, উল্টাপাল্টা কাজ করে আমার বোনের বিরক্ত করলে খবর করে ছাড়ব তোদের। তাহির তস্ত্র মাথা দুলালো, বিজ্ঞান ন্যায় স্বগতোক্তি করল, আমাদের মতো সুবোধ বালক কখনো কাউকে বিরক্ত করতে পারে? একদম না, এসবে আমরা নাই। কিরে বল, আদিব মামুও যদি তার প্রেমিকা চাচাতো বোনের প্রেম নজরে দেখে তাহলে চুপচাপ থাকবো, আর কোনো কথা বলবো না, কারণ আমরা অতি ভদ্র। তাহিরের ইঙ্গিতপূর্ণ কথায় বাকিরা হুহা করে হাসলো। আদিব চোখ রাঙালো তাকে, সরু তীক্ষ্ণ নজর ছুঁড়ে এক প্রকার শাসালো সবাইকে, কিন্তু তাদের এদিকে ধ্যান থাকলে তো শরীর ঝাঁকিয়ে উচ্ছ্বসিত হাসিতে ব্যস্ত তারা। রাত 9টা, আকাশ জুড়ে তারার মেলা, মৃদুমন্দ আলো বিকরণ করে চলেছে গোলাকার চাঁদ। চাঁদনি রাতের এ মায়াবী ক্ষণে আদিবদের বাসার ছাদে বারবিকিউ পার্টি হচ্ছে। আদিবের বন্ধু কাজিন সকলে অংশ নিয়েছে পার্টিতে। আফসানা একবার তদারকি করে ফিরে গেছেন নিজ রুমে। বারবিকিউ করছে আদিবের বন্ধুরা, আর তাদের পাশে বসে তা সূক্ষ্ম নজরে দেখছে আদিব। মেয়েরা ছাদের কর্নার সাইডে বসে আলাপে মশগুল। ছাদে লম্বা করে পেতে রাখা শীতল পাটিতে বসেছে তারা, এক একজনের কোলে বালিশ নিয়ে এটা সেটা বলে হাসিতে ব্যস্ত। রান মশলা মাখাচ্ছে মুরগিতে, বাকিরাও অন্যান্য কাজে মগ্ন। এর এক ফাঁকে আদিব ঘাড় ঘুরিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটার পানে চাইল। তার দেয়া গোলাপি রঙা ড্রেসটা আজ পরেছে সে। এই রঙে দারুণ মানে মেয়েটাকে, তাই তো খুব শখ করে এনেছে। সদ্য প্রস্ফুটিত গোলাপ যেমন চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী হয়, তার প্রেয়সীকে ঠিক তেমনই নজর কাড়া লাগছে। গোলাপের নির্যাসে নিজেকে রাঙিয়ে সে যেন হয়েছে স্নিগ্ধ রূপকুমারী। খিলখিলে হাসিতে বড্ড উন্মাদ করে ছাড়ছে তাকে। তার ব্যক্তিগত রূপকুমারীকে পাশে বসিয়ে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকার বাসনা জেগেছে। আদরে ভালোবাসার বুকের মধ্যেখানে জায়গা দিতে পারলে অন্তরে প্রশান্তি মিলত। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে নজর ঘুরে আদিব, পাছে না তার বন্ধুরা আবার দুষ্টুমি শুরু করে দেয়। গভীর অনুভূতি দমিয়ে রেখে নিজেকে ধাতস্থ করে সে। অতপর মিটিমিটি আলো দেয়া তারার পানে চেয়ে থাকে আনমনে গভীর দৃষ্টিতে। বারবিকিউ করা শেষ, খাওয়া দাওয়া শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ডিনার তারা আগেই সেরে ফেলেছিল, তাই সে ঝামেলা নেই। সব কিছু রেডি করে তাহির সবাইকে নিজেদের প্লেট বুঝিয়ে দিচ্ছে, আর কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে রাফি। তাহির ঠিক দিবার কাছে এসেই থমকালো কিছুক্ষণ। শান্ত নয়নে তাকে খানিক পরখ করে পাশে থাকা আদ্রিতাকে প্রশ্ন ছিল, উনিকে চিনলাম না তো। আদ্রিতা খানিক হেসে জবাব দিল, ও আমার ফ্রেন্ড দিবা, ওকে তুমি করেই সম্বোধন করবেন ভাইয়া। মেঘনা চাইতেই জল। তাহির মনে মনে পৈশাচিক হাসি হাসলো। জানতে চাইছিলাম এটা আদিবের বোন কিনা। এই সম্পর্কের সঙ্গে নামটাও জানা হয়ে গেল ফ্রিতে। উফ দিবা, কবে তোমার মনটা আমাকে দিবা দিবা। আড়ালে দুষ্টু এসে বিড়বিড় করে বলে সেখান থেকে প্রস্থান করে গেল। তারপর বাকিদের সার্ভ করায় ব্যস্ত হলো তাহির। রান গোবাচেরা মুখ করে বসে আছে। তার এখনকার ইচ্ছে ছিল নিজের বউকে আদর করে মুখে তুলে খাইয়ে দিবে, কিন্তু তার লজ্জাবতী বউ সেই ইচ্ছে পূরণ হতে দিল না। বন্ধুদের সামনে অতিরিক্ত ঢং করলে নাকি কথা বলেই বন্ধ করে দিবে সে। কত বড় কথা। চোরা দৃষ্টিতে আদুরে হাস্যরত নোভাকে একবার দেখে নিল সে। তাকে রাগিয়ে খুব হাসা হচ্ছে এখন। সময় আসুক, সেও সুদে আসলে সব উসুল করবে। বিবশ মুখে রান যখন খাওয়াতে ব্যস্ত তখনই নজর যায় তার পাশে বসা রাফির দিকে।
রাফির চক্ষু নজর অনুসরণ করে ভুরু কুঁচকে আসে। পরপর পিঠে চাপড় মেরে চাপা স্বরে বলে, নজর সামলা বলদা। ভদ্রতার মুখোশ পর। আদিব তখন কি বলেছিল মনে নেই। রাফি বিরক্তিতে ঘাট হয়ে বলল, ডিস্টার্ব করিস না কেন শালা? কানের পাশে ঘ্যান ঘ্যান করিস না তো যা। রাফির কথায় বিশেষ পাত্তা না দিয়ে রান আদিবের উদ্দেশ্যে জোর গলায় বলল, রাফি এবং তাহির নামক ভদ্র পোলাদের একটু নজরে রাখিস আদিব। ওই দুইটার নজর খারাপ। আদিব সন্দিহান চোখে চাইল। রাফি তাহির ধরা পড়া চোরের ন্যায় কাচুমাচু করল। অতপর রানকে চোখ দিয়ে ভস্য করার চিন্তা ভাবনা আটল। রান প্রাণখোলা হাসল। এবার একটু শান্তি লাগছে। নিজে দুঃখে জর্জরিত সে, অথচ তার বন্ধুরা কিনা প্রেমময় দৃষ্টি বিনিময় করছে। এটা তো হতে দেয়া যায় না, একদম না। আদিব তাদের কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শান্ত স্বরে বলল, এখনো সময় আছে, ভালো হ, আর যেন সতর্ক করতে না হয়। ছাদের মাঝ বরাবর চেয়ার পেতে বসে আছে ছেলেরা, আর কর্নারে বিছানো শীতল পাটিতে মেয়েরা। খাওয়া দাওয়ার পাট চুকিয়েছে কিছুক্ষণ হলো। আদিবের বন্ধুরা খানিক পরে চলে যাবে। নোভাকে বাসায় পৌঁছিয়ে রানকেও ফিরতে হবে নিজের বাড়িতে। বউয়ের সঙ্গ না পাওয়া বিষণ্ণ মনা রান আদিবের উদ্দেশ্যে আবদার ছুড়েছে গান গাওয়ার। আদিব সাথে সাথে মানা করে দিল, হাল ছাড়েনি সে। বাকি বন্ধুরা সহ মেয়েদেরও মতামত নেওয়া হলো এতে। সবাই আদিবের গলার গান শুনতে ইচ্ছুক। আদিবের গানের গলা ভালো, স্কুল লাইফে গাইতো সে, তারপর আর গায়নি কোথাও। মাঝে মাঝে বন্ধুদের রিকোয়েস্টে গায় একটু আধটু এই যা। সকলের উৎসাহের ভিড়ে আদিবের দৃষ্টি ঘোরাফেরা করলো আদ্রিতার সুশ্রী মুখপানে। মেয়েটা নিচু দৃষ্টি করে স্থির বসে আছে। আদিবের দৃষ্টি অনুসরণ করলো তার বন্ধুরা। মিটিমিটি হাসিতে আসল ঘটনা বুঝে নেয় তারা। আদিব আদ্রিতার মুখ থেকে শুনতে চাইছে সে গান গাইবে কিনা, কিন্তু নিজের অহংবোধের কারণে তা জিজ্ঞেস করতে পারছে না। আদিবের কাজটা সহজ করল রাফি। আদ্রিতার উদ্দেশ্যে সারল্যের হাসিতে বলে উঠল, আদিবের গান শুনতে চাও আদ্রিতা? ও কিন্তু ভীষণ ভালো গান গায়। আদ্রিতা চমকায়, দৃষ্টি তুলে সামনে চাইলে আদিবের গাঢ় চাহনি নজরে পড়ে। শুকনো ঢোক গিলে সে মাথা নিচু করে সায় জানায়। পাশ থেকে একসাথে তখন তার কাজিনরা বলে ওঠে, আমরা সবাই শুনব। প্রিয়তমার সম্মতিটুকু পেয়ে আড়ালে হাসল আদিব। তবে উচ্ছ্বাসের বদলে বিষণ্ণতার আভাস ছড়িয়ে পড়ে বদনখানায়। সম্মোহনী দৃষ্টি দূর আকাশপানি স্থির রেখে ঠান্ডা শীতল কণ্ঠে গানের সুর তুলে মনের সমস্ত আবেগ মিশিয়ে। খোলা জানালার দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে হেসে বলে দাও আমি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও আমি আসি পাশে, করো না কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। অনেক পথের প্রতীক আমি ক্লান্ত সর্বশেষ, তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ। তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা, তোমার মাঝে তাই তো আমার জীবনের শত আশা। সাদা আকাশে মেঘের ভেলায় রথে রঙের খেলা, কখনো কালো কখনো নীল কখনো বা ধূসর সাদা। আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা, সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। গভীর অনুভূতি মিশ্রিত কয়েকটি শব্দ যেন তার জন্যই গাওয়া। সে গানের পড়তে পড়তে ছিল অব্যক্ত আকাঙ্ক্ষা, বেদনাহত মনের গভীর আক্ষেপ। মোলায়েম কণ্ঠস্বরে সে সুর যেন তীব্র আন্দোলন চালিয়েছিল আদ্রিতার মনের গহীন কোণে। বক্ষস্পন্দনের মাত্রা ছিল অস্বাভাবিক। গান শেষে সকলে উচ্ছ্বাস মাখা প্রশংসাবাণী শুনেও লোকটা ছিল নির্বিকার, শুধু আর চোখে তার দিকে একবার বিষাদিত নয়নে চেয়েছিল। আদ্রিতা এখন বুঝতে পারে লোকটা নিজ মনে কতটা অভিমান পুষে রেখেছে। দিনের পর দিন সে অভিমান গাঢ় হয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে এখন। তাইতে এত দূরত্ব বজায় রাখছে সে। মলিন মুখটা হয়ে আসে আদ্রিতার। পরক্ষণে অফুরান ভালোবাসার আদিবকে সিক্ত করার ইচ্ছা জাগে তার বুকে। মুখ লুকিয়ে তাকে সকল দহন যন্ত্রণা থেকে মুক্তি দিতে মন চায়।
কদিন আগে আদিবের থেকে দূরে দূরে থাকার সিদ্ধান্ত নিলেও এবার আর করবে না বলে পণ করে নিল। কাছাকাছি থেকে তার মুখ থেকে ভালোবাসি শব্দটা উচ্চারণ করিয়েই ছাড়বে সে, কিন্তু অতি লজ্জায় সে কি তা করতে পারবে? লোকটার কাছাকাছি এলেই তো অদ্ভুত সব অনুভূতির জাতাকলে পিষ্ট হয় সে, বড্ড অস্থির লাগে তখন। তো কি করবে? ঘুম ঘুম আওয়াজে হঠাৎ সচকিত হয় আদ্রিতা। দিবা তার পাশেই কম্বল মুড়ি দিয়ে শুয়েছে, নিচু স্বরে বিড়বিড় করছে, লাইট অফ কর, আর পড়তে হবে না। রাত বাজে 11টা, খানিক আগেই বিদায় নিয়েছে আদিবের বন্ধুরা। তারা চলে যেতেই সবাই ঘুমের উদ্দেশ্যে ছাদ থেকে নিজেদের রুমে চলে এসেছে। দিবা এসে শুয়ে পড়ল। আদ্রিতা আদশা হয়ে বই পড়ছিল, তবে পড়তে পারল কই। প্রেম সংক্রান্ত নানা চিন্তা মাথায় এসে একদম বুঁদ করে রেখেছে তাকে। আদ্রিতা দীর্ঘশ্বাস ছেড়ে বইটা বালিশের পাশে রেখে দিল, অতঃপর দিবার পাশে শুয়ে পড়ল আরাম করে। অনতি বিলম্বে চক্ষু বন্ধ করে ঘুমের জন্য প্রস্তুতি নিল। বন্ধুদের এগিয়ে দিতে গেটের বাইরে এসেছে আদিব। রান ইতিমধ্যে নিজের গাড়ি করে নোভাকে নিয়ে চলে গেছে। বাকিরা আদিবের সঙ্গ ছাড়ছে না, এটা সেটা বলে তাকে খেপাচ্ছে এক প্রকার। অবশেষে আদিব বিরক্ত হয়ে বলল, তোরা বিদায় হবি এখান থেকে? আদিবের কথার প্রত্যুত্তর করল সিফাত, বিদায় হব কেমনে? একজন তোর বইনের দিকে নজর দিচ্ছে, আর একজন তোর প্রেমিকার বান্ধবীর ওপর। বিদায় হইতে মন চাইবে, আমি ভাই ভদ্র ছেলে, সবে আমার। সিফাতকে মাঝপথে থামিয়ে তাহির গমগমে সুরে বলল, তুমি যে কেমন ভদ্র সেটা জানা আছে মামু। আমাদের ক্লাসমেট অবন্তীর প্রেমে যে তুমি হাবুডুবু খাইতেছ, সেই খবর রাখি না মনে করছো? সিফাত থতমত খেল। রাফি দাঁত কেলে হেসে বলল, লেকচার কম দেশ বলদা, সব খবর আমাদের কাছে আছে। আদিব তিতি বিরক্ত হয়ে বলল, যাবি তোরা? আর যাইতেছি, এমন তাড়িয়ে দেশ কেন? তাহির রুষ্ট মুখে বলে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। পরক্ষণে আদিবের উদ্দেশ্যে চোখ টিপে বলল, আদ্রিতার বান্ধবীরে পটামু, কালকে থেকে দোয়া করিস বন্ধু। আদিব শক্ত মুখে চাইল, তা দেখে তাহির হুহা করে হাসল। রাফি সিফাতও গাড়িতে উঠে বসলো। তাহিরকে এক পলক দেখে নিয়ে রাফি জবাব ছিল, তোর কপালে প্রেম নাই শালা। হাসি বন্ধ করে গাড়ি স্টার্ট দে, বিয়ে করে দেখিয়ে দিমু, তোদের কথায় কিছু যায় আসে না আমার। রান প্রত্যুত্তর করে গাড়ি স্টার্ট করলো। অতঃপর আদিবের থেকে বিদায় নিয়ে ছুটল বাসার পথে। আদিব টান টান ভঙ্গিমায় দাঁড়িয়েছিল এতক্ষণ, যতক্ষণ পর্যন্ত গাড়িটা দৃষ্টিসীমার ভেতরে ছিল। অন্ধকার ফুরিয়ে গাড়িটা মিলিয়ে যেতে আদিব প্রলম্বিত শ্বাস ফেলে বাসার দিকে হাঁটা ধরল। মন আজ অশান্ত, তীব্র অনুভূতির দোলাচলে দোদুল্যমান। থমথমে মুখে ড্রাইভিং করছে রান, রাগের আভাসে ফর্সা চেহারা রক্তিম, সরু চোখ দুটো সামনে নিবদ্ধ, রাগের দরুন। পাশে বসা নোভার দিকে একবারও ফিরে চাইছে না সে। তাকে দেখে নোভা মুখ ঘুরিয়ে আড়ালে মিটিমিটি হাসে। অতঃপর রানের সুন্দর মুখখানা দেখতে পুনরায় ব্যস্ত হয়। এক পর্যায়ে রানের কাছাকাছি চলে আসে, বুকে মাথা গুজে দেয় সে পরম শ্রান্তিতে। রান হকচকিয়ে তৎক্ষণাৎ গাড়ি থামায়। তার জড়িধরটা ছিল যেন এক প্রকার বিদ্যুৎ ঝটকার মতো, ক্ষণিকেই বিদ্যুৎ স্পৃষ্টের রোগী বানিয়ে ছেড়েছে তাকে। রানের স্বাভাবিক অস্বাভাবিক অভিব্যক্তি দেখে নোভা তাকে ছাড়ল না, বরং আরো শক্ত করে জড়িয়ে নিল তাকে। ক্ষুব্ধ রানের কানের কাছটায় মুখ নিয়ে ফিসফিস করে বলল, আই এম সরি। মেলি কণ্ঠের ফিসফিসানো আওয়াজে রানের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত গড়ায়। শুকনো গলা ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়। চারপাশে নজর রাখে একবার। নোভাতের বাসার প্রায় কাছাকাছি চলে এসেছে গাড়ি। খানিক সামনেই তাদের বাসা। এদিকটায় লোকজনের আনাগোনা কম। রাত 12টায় তো একেবারে নেই বললেই চলে। নিজেকে ধাতস্থ করল রান। অতঃপর মিথ্যে রাগ দেখিয়ে বলে উঠল, এখন আদর দেখতে হবে না, ছাড়ো, আমি এসবে গলছি না। নোভা মৃদু হাসল। সে জানে রানের এখনকার মনের অবস্থা। লোকটার বুকের ধুকপুকানির মাত্রা ছাড়িয়েছে, বড্ড অস্থির, অশান্ত হৃদস্পন্দন। বুকের কাছটাতে মাথা রাখাতেই খুব সহজে টের পাচ্ছে সে। নোভা হাত বাড়িয়ে রানের গাল ছুঁয়ে দিল। মুখটা তার দিকে তাক করে ঠোঁট ফুলিয়ে বলল, সরি বললাম তো, এমন করছো কেন? আমি তো তোমারই, যখন ইচ্ছে খাইয়ে দিতে পারবে, আমি বাধা দিব না তো। শুধু তোমার বন্ধুদের সামনে এমন করলে আমার লজ্জা। নোভার কথাটা অসমাপ্তই রইল, সেটা সম্পূর্ণ করার সুযোগ দিল না রান।
আকুল চিত্তে উন্মাদের ন্যায় অধর মায়ায় লিপ্ত হলো সে। মুহূর্তে নোভার চোখ দুটো বড় বড় হয়ে এলো। পরক্ষণে লাজে মূর্ছা গেল সে। ঠোঁটের ভাঁজে কর্তৃত্ব ফলানো পুরুষটাকে নিবিড়ভাবে জড়িয়ে চোখ দুটো বুজে নিল শক্ত করে। স্বামী নামক প্রেমিক পুরুষ থেকে পাওয়া প্রথম আদুরে স্পর্শ কি অদ্ভুত সুখকর অনুভূতি সর্বাঙ্গে। রানের আকুলতায় তার পিঠে আঁকড়ে সায় জানালো নোভা। রান এতে যেন আরো বেপরোয়া হলো। মনের সমস্ত অনুভূতি মিশে আদর করল নিজ অর্ধাঙ্গিনীকে। মোহগ্রস্ত ঘোরে দীর্ঘ অধর চুম্বন শেষে রান ছাড়ল তাকে। লাজে নুয়ে পড়া মেয়েটা ঘাড়ে একবার ঠোঁট ছুঁয়ে স্মিত হাসল। তারপর হাত বাড়িয়ে এক ঝটকায় নোভাকে কোলে তুলে নিল। দৃষ্টির মিলন ঘটিয়ে সম্মোহনের ন্যায় আওড়ালো, এসব সরিফরিতে আমার চলবে না, বুঝেছ? এখন থেকে রাগ ভাঙাতে গেলে চুমু খাবা একদম ঠোঁটে। আমি তোমার স্বামী, প্রেমিক নই জান। মৌমি, বর্ষা এবং আদ্রিতা একই ভার্সিটিতে অধ্যয়নরত। বর্ষা বায়োলজি ডিপার্টমেন্ট, অনার্স ফাইনাল ইয়ার এবার। মৌমি থার্ড ইয়ার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আদ্রিতা এবং দিবা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অনার্স সেকেন্ড ইয়ার। বিজ্ঞান বিভাগটা অতপ্রতভাবে ওদের সঙ্গে জড়িত। নিজেদের ইচ্ছা এমনকি পরিবারের চাওয়াতে ক্লাস 9 থেকে এখন পর্যন্ত সেই বিভাগেই অটল আছে তারা। বর্ষা এবং দিবারও একই মনোভাব। অনিক মূলত বর্ষা মৌয়ের ক্লাসমেট। একই ডিপার্টমেন্টের হওয়াতে অল্প সংখ্যক সখ্যতা আছে তাদের মধ্যে। মৌ স্বভাবে শান্তশিষ্ট হলেও বর্ষার উল্টো। ভার্সিটির আনাচে কানাচে তার অবাধ বিচরণ। ছেলেমেয়ে সকলের সঙ্গে হাসি ঠাট্টা করেই পুরো সময়টা পার করে। সেই সুবাদে অনিকের সঙ্গে তার সম্পর্কের ভিতটা বেশ মজবুত। আদ্রিতাকে পছন্দ করার পর থেকে তা যেন বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রায়শই অনিকের সঙ্গে বিভিন্ন পরামর্শ করতে দেখা যায় বর্ষাকে। কি এত কথা বলে সেটা বুঝতে পায় না দিবা। সে ভার্সিটির হলে থাকার ব্যাপারখানা দৃষ্টিগোচর হয় তার। আদ্রিতাকেও এ ব্যাপার জানিয়েছে, কিন্তু সে বিশেষ পাত্তাই দিচ্ছে না। পুরোপুরি রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে দিবা। আদ্রিতাও তার পাশে বসে মৌমির সঙ্গে আড্ডায় মশগুল। দিবা মুখ কুঁচকে আদ্রিতার পিঠে চাপড় দেয়। আদ্রিতা সতর্ক হয়ে ভুরু মুছিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। দিবা এগিয়ে যায় তার কানের কাছে, ফিসফিস আওয়াজে বিড়বিড় করে, তোর বর্ষা আপুকে জিজ্ঞেস কর অনিক ভাইয়া তাকে কি বলতে আসে। আদ্রিতা তার চেয়েও ফিসফিসিয়ে জবাব দেয়, ওনারা ক্লাসমেট, কথা বলতেই পারে, স্বাভাবিক। আর বাড়তি হিসেবে আমার কথাই বোধহয় জানতে চায়, কারণ বর্ষা আপু মনে করে অনিক ভাইকে আমি পছন্দ করি। সেদিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছি ওনাকে পছন্দ করি না আমি। এরপরে এসব জিজ্ঞেস করার কোনো মনে হয় না, চুপ কর। দিবা দমে গেল, তবে মনের সন্দেহ দূর হলো না। এখানে কোনো একটা ঘাপলা তো আছে অবশ্যই। অনতি বিলম্বে মাঝারি আকারের একটা টিফিন বক্স নিয়ে ড্রয়িং রুমে এলেন আফসানা। তিনি এসে সেটা প্যাক করে দিবার হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য ধরো, আবার এসো কিন্তু আদ্রিতার সঙ্গে। দিবা আলতো হেসে মাথা নাড়ালো। এ পরিবারের মানুষগুলো এতটা ভালো। দীর্ঘদিন পর বাসায় গেলে তার মা যেমন খুব যত্ন সহকারে বিভিন্ন ভর্তা, ভাজি, তরকারি রেঁধে সাথে করে দিয়ে দেন, আদ্রিতাদের বাসায় এলো তার পরিবারের লোকজন এমনটা করে। ভার্সিটির হলে খেতে হয় কষ্ট করে, সে বিষয়ে সকলেই অবগত। এ কারণেই তো মমতাময়ী মায়ের মতো সকাল সকাল বিভিন্ন পদ রান্না করে তা দিয়ে দিচ্ছে সাথে করে। দিবা অবশ্য মানা করেছিল, কিন্তু তারা শুনলে তো। রেডি হয়ে বসে থাকা দুই বান্ধবী এবার উঠে দাঁড়ালো। সোজা ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে কদম ফেলল সামনে। দিবা সহাস্য মুখে সকলের সঙ্গে বিদায় পর্ব সেরে ধীর পায়ে বাসা ছেড়ে বেরোলো। আদিবের প্রেজেন্টেশন ছিল আজ। যথাযথ প্রস্তুতি নিয়ে বেশ দক্ষতার সহিত সেই কাজ সম্পূর্ণ করল সে। প্রেজেন্টেশন শেষে ফুরফুরে মেজাজ নিয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে গেল। তস্ত্র পায়ে পিছু ছুটে এলেন তার অ্যাসিস্ট্যান্ট নিজাম। আদিপ এসে আসন গ্রহণ করলে তিনি বিনয়ী সুরে জানতে চাইলেন, স্যার কিছু লাগবে আপনার? চা, কফি, এনিথিং? কাচের টেবিলের ওপরে থাকে কিছু কাগজ পরখ করাকালীন আদিপ জবাব রাখলো, কিছু লাগবে না, আপনি ওদিকটায় নজর রাখুন, ওরা এলে আমাকে ইনফর্ম করবেন। নিজামুদ্দিন মাথা নেড়ে সায় বুঝালেন, তারপর বেরিয়ে গেলেন কক্ষ হতে। বয়সে তিনি আদিবের চাচার বয়সী হলেও বোঝা দুষ্কর। বেশ হাস্যরসিক আদিবের সঙ্গে সখ্যতা করে ফেলেছেন একদিনে। বন্ধুর মতো বিহেভ করে মন জয় করেছে আদিবের।
চোখের সামনে রাখা কাগজে আদিব দৃষ্টি বোলায় আদিব নতুন একটা বিল্ডিংয়ের নকশা করেছে সে। ধানমন্ডিতে করা হবে ওটা। 10তলা বিল্ডিংয়ের ডিজাইন কার্য ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে সে। তবে ভুল ত্রুটি আসছে কিনা বারবার স্থির নজরে দেখছে। শুধু নান্দনিকতার দিকে নজর না দিয়ে সেটা টেকসই এবং পরিবেশগত ভারসাম্য যেন রক্ষা হয় তাও খেয়াল রাখছে আদিব। সবকিছু পারফেক্ট দেখে প্রলম্বিত নিঃশ্বাস চেয়ারে হেলান দিয়ে বসল সে। আজই তার ডিজাইন করা বিল্ডিংটা নির্মাণ কাজ যে শুরু হবে সেটা পরিদর্শনের জন্যই সেখানে যেতে হবে আজ। সেখানকার লোকজন এলে খানিক পরে বের হবে অফিস থেকে। তাহির আজ ফাঁকিবাজি করলো এক প্রকার। অফিসে না গিয়ে সোজা চলে এলো আদ্রিতাদের ভার্সিটির সামনে। আদ্রিতার মাধ্যমে দিবার নাম্বার নেওয়াই তার আসল উদ্দেশ্য। নিজের বাবার অফিস বিধায় কথা শোনানোর কেউ নেই, তাই স্ফুট মনে এইমাত্র এসে পৌঁছালো গেটের সামনে। ঘড়িতে বাজে 2টো। এই সময় ক্লাস শেষ হবে আদ্রিতার, সেটা কৌশল করে আদিবের থেকে জেনে নিয়েছে তাহির। মিটিমিটি হেসে গেটের বাইরে দাঁড়িয়ে সে অপেক্ষা করলো কিছুক্ষণ। বেশ খানিকক্ষণ পর ভার্সিটির স্টুডেন্টদের বের হতে দেখা গেল। তাহির নড়েচড়ে দাঁড়িয়ে ভেতরে নজর রেখে আদ্রিতার অপেক্ষায় রইল। আদ্রিতা ব্যাপারটা কিভাবে নেবে সেটা বুঝেই লজ্জা পাচ্ছে সে, তবু কিছু করার নেই। দিবা মেয়েটাকেই তার চাই। আদ্রিতার ফোন নাম্বার থাকলে অবশ্যই এভাবে এখানে আসতো না। আদিবও হেল্প করবে না এই ব্যাপারে জানে সে। নির্দয় কিনা অনেকক্ষণ পার হওয়া সত্ত্বেও আদ্রিতার দেখা না পেয়ে তাহির ভুরুকুঞ্চন করলো, দুপা এগিয়ে গেল সামনে। আর অপেক্ষা করতে মন সায় দিচ্ছে না বিধায় সে গেটের অভ্যন্তরে ঢুকল। আশেপাশে নজর বুলিয়ে তাদের দুই বান্ধবীকে খোঁজার প্রচেষ্টা চালালো, কিন্তু কোথায় তারা? তাহির কিঞ্চিত বিরক্ত ভঙ্গিমায় এদিক সেদিক চাইতে হঠাৎ এক জায়গায় নজর আটকে গেল। ভার্সিটির মাঠের ঠিক ডান পাশে ছোটখাটো একটা জটলা দেখা যাচ্ছে। কি হচ্ছে ওখানে? তাহির কপাল কুঁচকে আগ্রহ সমেত এগিয়ে গেল সেদিকে। কাছাকাছি এসে বুঝতে পারল এখানে ইন্টারেস্টিং কিছু একটা ঘটছে। সকলে আনন্দধ্বনি হৈহুল্লোড়ে তা বোধগম্য হচ্ছে। তাহির জটলার কাছে এসে এক ফাঁকে উকি দিয়ে থতমত খায়। ভেতরের দৃশ্যখানা দেখে তৎক্ষণাৎ বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয় তার। একই দেখছে সে। তাহির যেন স্থির হয় না, তড়িৎ প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে বলে, কাম সারছে আদিবরে, এখন তো এই খবরটা দিতেই হচ্ছে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার ভালোই লাগছে। মিষ্টি কাজিনের ভালোবাসার গল্প। সামনে আরও ইন্টারেস্টিং কিছু আছে, ধৈর্য হারা হবেন না। এই গল্পটা অনেক ভালো, কথা দিচ্ছি আমি। ভালো লাগবে আপনাদের। অনেক ভালো থাকবেন।